আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিয়ে কি করা যাবে? আপনার কাছে জিজ্ঞেস করছিলাম এর আগের ক্লাসে। ও ও আমার তো ওটা খেয়ালই ছিল না। বুঝতে পারছি। আরে আরেকটা বিষয় ছিল ভাই, সেটা হচ্ছে কি পোর্ট হচ্ছে 139। যখন আমি স্ক্যান দিব সেই ক্ষেত্রে হচ্ছে কি টিসিপি টা মেনশন দেওয়া লাগবে এরকম কিছু, যেমন ইউডিপি তে তো 137 38 তো আমরা ইয়া দিয়ে দিই SU। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি না দিলেও চলবে, বাই ডিফল্ট আপনার সিন স্ক্যানই করবে, টিসিপি স্ক্যান। আমি যদি সাপোজ ধরেন এসইউ, এসইউ সেই ক্ষেত্রে কি দেওয়া লাগবে 139 নাম্বার পোর্টে? না না, 139 তো টিসিপি ইউজ করতেছে, ওখানে আপনার না হ্যাঁ, দিলেও কাজ করবে। এসইউটা বাদ দিয়ে দিব তাই তো? হ্যাঁ, এসইউ বাদ দিয়ে দিবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। একটু শুনে আমার একটু কাইন্ডলি জানান, আচ্ছা, বুঝছেন? আসলে অনেক কাজে ব্যস্ত থাকি তো না, খেয়াল বুঝতে থাকে না। পারছি, বুঝতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মামুন ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, কি যেন রান হচ্ছে না বলছিলেন। হ্যাঁ প্রিন্স খান, আপনার টেইলস এর স্পিড বাড়ানোর জন্য আপনি আপনার এসএসডি স্টোরেজে এটা সেট আপ আসসালামু দিয়ে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসএসডি তে দিলে স্পিড ভালো পায় আর কি। স্যার দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার আমি রোড করছি, কালিটা রোড করে নিচ্ছি। হুম, তারপরে কমান্ডটা স্যার কোনটা রান দিবেন এখানে? ওই যে রাস্টার RUSTS স্ক্যান। হ্যাঁ হ্যাঁ, রাস্ট স্ক্যান। তারপরে এই যে লেখাটা আসে দেখেন স্যার। আপনার এটা ইনস্টল করা হয়নি তো, এটা আগে ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হবে। স্যার এটা কিভাবে প্রসেসটা দেখাইছিলেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, আপনি গিটহাবে ওই পেজে যান, বা আপনার এই ফায়ারফক্সটা অন করেন, এখানে এখানে সার্চ দেন রাস্ট স্ক্যান গিটহাব। গিটহাবে যাব? হ্যাঁ, রাস্ট স্ক্যান সার্চ দিলেই চলে আসবে। স্যার বানান কি ভুল করলাম নাকি, আসে নাই? না না, এটা অল গিটহাবে দিতে হবে। আপনি তার হাল্ক রিপোজিটরি ভিতরে সার্চ দিচ্ছেন, ওখানে ক্লিক করেন রাস্ট স্ক্যানের উপরে, ওই দেখেন যে অল গিটহাব একদম নিচে অপশনটা, হ্যাঁ এটাতে দেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি স্যার আলহামদুলিল্লাহ। মাস্টারটা হ্যাঁ প্রথমটা, নিচে নামেন, নিচে নামেন একটু, নিচে যাব? ইনস্টলেশন গাইড, ইনস্টলেশন গাইড নিচে নামেন, লিঙ্কে যেতে হবে, আরো নিচে নামেন, আরো নিচে। এটা ডাউনলোড? না না না, এটা না, আরো নিচে না, একদম বিল্ড করাটাই পাবেন। এই যে রিলিজ পেজে, এই যে কালির জন্য এই নিচেরটা, ডেবিয়ান অর স্ল্যাশ কালি, হ্যাঁ এই যে এই এটা লিঙ্ক, হ্যাঁ ক্লিক করেন। debian/kali। হ্যাঁ, এটা কালির জন্য আলাদা করে তৈরি করা। নিচে নামে ডাউনলোড, এই যে amd64.dev, ওটা ডাউনলোড দেন উপরে, একদম উপরটা। প্রথমটা? হ্যাঁ হ্যাঁ, প্রথমটা সেভ করেন, সেভ সেভ ফাইল। যেখানে ডাউনলোড হলো ওই ওই ফোল্ডারে যান এখন। এখানে না, ফোল্ডার দিয়ে দিতে হবে, টার্মিনাল দিয়ে কমান্ড দিতে হবে আপনাকে। ওই
এটা ডাউনলোডে গিয়েছে মনে হয় বাই ডিফল্ট। আপনি আপনার ফোল্ডার আইকনটাতে ক্লিক করেন, এই পাশেরটা ফোল্ডার, এটা পাশ, ওর ডান পাশে যেটা ছিল, এটা হোয়াইট কালার যেটা। হ্যাঁ হোয়াইট কালার, এটা তো ডাউনলোডস ওপেন ফোল্ডার। এই যে আপনারটা এখানে ডাউনলোড, এখানে টার্মিনালটা অন করেন, রাইট বাটন ক্লিক করেন। এটার উপরে রাইট বাটন ক্লিক করব। না না না, পাশে নিয়ে ওপেন টার্মিনাল হেয়ার, আর এখানে সুডো দিয়ে রুট করে নেন, সুডো। এবার ডিপিকেজি, ডিপিকেজি, জি জি ডিপি কেসি জি, জি। হ্যাঁ জি, স্পেস হাইফেন আই। আর লিখে আপনি ট্যাব চাপ দেন, অটো কমপ্লিট হয়ে যাবে। আর আর এফ। ট্যাব চাপে, ট্যাব ট্যাব দিলে অটো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এবার এটা প্রেস করেন, এটা সেট আপ হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। এবার দিয়ে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে পার্সোনাল যদিও। হ্যাঁ বলুন। ভাই আমি এই সেমিস্টারে বা উইন্টার সেমিস্টারে জার্মানিতে ভর্তি হয়েছিলাম কমিউনিকেশন এন্ড মিডিয়া ইঞ্জিনিয়ারিং, বাট আমার তো ভিসা জটিলতার কারণে হয়তো আমি এই সেমিস্টারে যেতে পারছি না। আমার এপ্রিল সেশনে আবার অ্যাপ্লাই করা লাগবে। এই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আমরা যে এই ক্লাসগুলো করতেছি, আমি কমিউনিকেশনে আবার অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। তা আমাদের সাথে কমিউনিকেশনে কি রিলেশন আছে বা কোন কোন ইয়েগুলো আমি আবার নতুন করে সিভিতে ইনক্লুড করতে পারি জানতে চাচ্ছিলাম। আপনি কি বিএসসি তে যাচ্ছেন? না ভাই, এমএসসি। ও আচ্ছা, এমএসসি তে। জি ভাই। কমিউনিকেশনে তো আমি বলতে পারছি না, মানে আমি তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। হুম। আপনি বেটার হয় আপনার টিচার কারোর সাথে কথা বলে নিলে। না আমি চাচ্ছিলাম মানে ইউনিভার্সিটি আমার টিচার। সিভির মধ্যে কিছু ইনক্লুড করার জন্য কমিউনিকেশন এন্ড আইটি তে। এখন আমাদের যে ইয়াগুলো আছে, কোর্সের ইয়াগুলো আছে, এগুলো কি অ্যাড করার মতো হয়ে আছে নাকি? হ্যাঁ, অ্যাড করার ওয়ে আছে। আপনি সিভিতে দিতে পারেন যে আপনি সাইবার সিকিউরিটিতে আপনি কোর্স করেছেন, এক্সপিরিয়েন্স ইন বা ট্রেনিং অন ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি, এটা অ্যাড করতে পারেন। আচ্ছা ভাই, এর জন্য থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। আর বাকিদের কি অবস্থা? আর কারো কোনো প্রবলেম? হ্যাঁ ভাইয়া, ক্লাস শুরু করতে পারেন। ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আলোচনা আজকে আমরা দেখব ভুলনারেবিলিটি অ্যানালাইসিস নিয়ে, যে কিভাবে আমরা গত 2-3টা ক্লাসে দেখেছি যে কিভাবে ওপেন পোর্ট খুঁজে বের করতে হয়, এরপর ওপেন পোর্টে যে সফটওয়্যার রান করছে সেইটা সংক্রান্ত তথ্য বুঝতে বা খুঁজতে হয়। আর এরপরে যেটা করব, এবং প্রফেশনাল পেনিট্রেশন টেস্টিং যেটা আছে ওখানে, এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ যে ভুলনারেবিলিটিটা অ্যানালাইসিস করবো। ভুলনারেবিলিটি বলতে যেটা বোঝায় যে নিরাপত্তার যে দুর্বলতাগুলো থাকে সেটা আমরা অটোমেটিক কিছু স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করব। এখানে অটোমেটিক কেন প্রয়োজন? কারণ এন্টারপ্রাইজ লেভেলে গেলে বা বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে গেলে যেটা দেখা যায়, তো অনেক বড় নেটওয়ার্ক বা অনেক টার্গেট থাকে, একার পক্ষে সবগুলো যেমন করা সম্ভব না, বা সবকিছু মনে রেখে একটা একটা করে খুঁজে খুঁজে এন ম্যাপের স্ক্যান আমি আপনাদেরকে মনে করুন 10-15টাই দেখিয়েছি। এখন প্রতিটা কি আপনার পক্ষে একটা একটা করে মনে করে করে স্ক্যান করা সম্ভব? সব সময় সম্ভব হয় না। তো এই জায়গায় একটা হেল্পিং হ্যান্ড এর মতো কাজ করে আমাদের অটোমেটিক স্ক্যানার টুলস গুলো। এবং শুধু স্ক্যান দেওয়াটাই মুখ্য না, এই যে আমি একজন মানুষকে বোঝাবো যে আপনার প্রতিষ্ঠানটার নিরাপত্তা দুর্বলতা আছে, সেটা আমি কিভাবে বোঝাবো? কিছু প্রফেশনাল টার্মিনোলজি বা কনসেপ্টের আমাদের প্রয়োজন পড়ে। তো সেজন্যই আমাদের আজকের ভুলনারেবিলিটি অ্যানালাইসিসটা নিয়ে আহ, পড়াশোনা। তো আমরা তার আগে
একটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে আনি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ফিভার যে .com বা ফাইবার অনেকে উচ্চারণ করে থাকে, সেখানে তো কোনো কোনো জায়গায় আপনার কাজ দেখতে পাবেন যে সেখানে বা বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজগুলোতে আপনাকে অনেক সময় বলে থাকবে কি যে আপনার সিস্টেম মানে হ্যাক করা, যেটা বলতে আমরা যেটা বুঝি ওই পুরোটা আপনাকে করতে বলবে না। যেমন ফিভারে এই যে এক্সাম্পলটা, এখানে আপনার শুধুই তার কাজ হচ্ছে কি অ্যাসেসমেন্ট করে দেয়। আপনি ফিভারে এসে সার্চ দিলে আপনি আরো এখানে পাবেন, আমি যদি ইথিক্যাল হ্যাকিং এ সার্চ দিই, যে কাজ কি সিম্পলি এই যে আমাদের স্ক্যানার যে টুলস গুলো আছে এটা দিয়েই এফিশিয়েন্ট ওয়েতে আপনাকে আহ, একটা সাইট বা নেটওয়ার্কে স্ক্যান করে একটা আউটপুট দেখাতে হবে। এটা লিমিটেড স্ক্যান, তাই সে $100 দাবি করছে। অ্যাডভান্স স্ক্যান এর প্রোফাইলটা তেমন ভালো না, তবু তারপরেও সে এখানে প্রিমিয়াম বা ফুল স্ক্যানে এটা রেখেছে, সিকিউরিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট। তো এবারে এসে আপনারা সার্চ দিলে বিভিন্ন মানুষের প্রোফাইলে আপনারা দেখতে পাবেন যে শুধুই কোনো কোনো কাজ আছে কি শুধুই আপনাকে বলবে তাদের ভুলনারেবিলিটিটা অ্যানালাইসিস বা অ্যাসেসমেন্টের একটা কাজ করে দিতে। সেখানে আপনার কাজ কি, আজকে ক্লাসে যেভাবে দেখাবো যে অটোমেটিক স্ক্যানার গুলো ব্যবহার করে একটা স্ক্যান দিতে হবে, দেন আপনি একটা রিপোর্ট এখানে সাবমিট করবেন। তো এটার প্রাইজেরও ভ্যারিয়েটি আছে অনেক। যেমন এর আগে যেটা দেখাইলাম আপনাকে, এই ব্যক্তি ইনি ইসরায়েলের এবং যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্স, হ্যাঁ 6টা না কতগুলো তার খালি রিসার্চ পেপারই আছে। প্যাটেন্টস, শুধু রিসার্চ না, এবং প্যাটেন্টস হচ্ছে কি একদম নতুন আবিষ্কার করা টাইপের প্রোডাক্ট যেগুলো আছে সেটা নিয়ে বোঝায়। তো তার এখানে ভ্যালু এখানে ঠিক আছে $500 মতো চেয়ে থাকে। তো আর আপনাদের কাজের সময় প্রথম প্রথম আপনারা আরো কম ভ্যালু দিয়েও করতে পারবেন, তো তাও নিম্নে আপনার এখানে এই কাজগুলোতে $200-300 মতো লেগে যায়। এত সহজও না বা এত ইজিলিও না, কাজটা একটু সময় সাপেক্ষ, তাই ভালো অ্যামাউন্টের একটা টাকা পাওয়া যায়। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আবার ফেরত আসি যে এই ভুলনারেবিলিটি অ্যানালাইসিস মানে জিনিসটা, আজকে ক্লাসে কন্টেন্ট আমাদের কি কি থাকছে, আমরা প্রথমে একটু কনসেপ্ট গুলো নিব যে এই অ্যানালাইসিস জিনিসটা কি, কিভাবে কাজ করে, আরো আনুষঙ্গিক কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন পড়ে। আর পাশাপাশি এরপরে গিয়ে আমরা এই এই টুলস গুলো ব্যবহার করে কি কি টেকনিক এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভুলনারেবিলিটি অ্যানালাইসিস জিনিসটা বা ভুলনারেবিলিটিটা এই যে জিনিসটা এটা কেন অকিউর্ড হয় বা কেন আমরা আমাদের রিয়েল লাইফে এই জিনিসগুলো দেখে থাকতে পারি, এর মূল কারণটাই হচ্ছে গিয়ে তাদের সফটওয়্যার যেটা আছে, যে একটা প্রতিষ্ঠানে যেই নতুন সফটওয়্যার ব্যবহার করছে অথবা তাদের হার্ডওয়্যার যেগুলো থাকে, মনে করুন রাউটার গুলো, তাদের সুইচ গুলো, এগুলোতে তারা মনে করুন ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রেখেছে বা ব্যাকডেটেড ভার্সনে কোনো সফটওয়্যার এখানে দিয়ে রেখেছে। তো এই যে একটা মিসকনফিগারেশন করে রাখা বা এই যে একটা ঠিক মতো মেনটেন যে করা হচ্ছে না, এটার কারণে আমাদের প্রধান একটা আম, আহ, দুর্বলতাটা বা এই ভুলনারেবিলিটিটা দেখা যায়। আর সেকেন্ড আরেকটা কারণ দেখা যায় সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং যে প্র্যাকটিসটা করা হয়, অনেক ওয়েব ডেভেলপার কি করে, আপনারা নিজেরাও অনেক ওয়েব ডেভেলপমেন্ট করেছেন বা বিভিন্ন প্রোগ্রামিং করেছেন, দেখা যায় যে স্ট্যাক ওভারফ্লো, তারপরে বিভিন্ন ফোরাম আছে, স্ট্যাক ওভারফ্লোরও অনেক সেকশন আছে, বা এছাড়াও বিভিন্ন কান্ট্রি লেভেলে বাংলাদেশেও আছে একটা প্রোগ্রাম আবাদ। তো এরকম বিভিন্ন ফোরামে এইসব প্রোগ্রামিং চ্যালেঞ্জ গুলো বা প্রবলেম গুলোর সলিউশন মতো দেয়া থাকে। অনেক প্রোগ্রামার কি করে, এই জিনিসগুলো ঠিক মতো না বুঝেই বা অলসতা করে ডাইরেক্ট কপি করে পেস্ট করে বসায় দেয়। এই যে পুর প্রোগ্রামিং প্র্যাকটিস শুধু কপি পেস্টই না, এবং কেউ কেউ দেখা যায় যে ইউটিউব দেখে দেখে প্রোগ্রামার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জানে না সে কি করছে বা এটার ইম্প্যাক্ট কি হতে পারে। হ্যাঁ, মানে অনেক অভ্যন্তরীণ বিষয় থাকে, তো এগুলো ঠিক মতো না বুঝে প্রোগ্রামিং করার ফলে যেটা হয় যে এই দুর্বলতাগুলোর জন্ম হয়ে থাকে, এবং হ্যাকাররা খুব সহজেই এই হ্যাকিং এর ঘটনাগুলো ঘটিয়ে থাকতে পারে। তো এই জন্যই আমরা যেটা করে থাকি, আমরা ভুলনারেবিলিটি অ্যানালাইসিসের যে কাজটা এখানে করি একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে,
এবং এটাতে আমরা সিস্টেমেটিক একটা রিভিউ করি যে সিকিউরিটি উইকনেসটা থাকে তাদের সফটওয়্যারে থাকতে পারে, তাদের সিস্টেম যেটা মনে করুন তাদের কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার যেটা সেখানে থাকতে পারে। তো এই সিকিউরিটি দুর্বলতাগুলোর অরিজিন বা এটা আসলে কেন অকিউর হয় বা দেখা যায়, এটার একটা গ্রাফিক্যাল একটা প্রকাশ আমি আপনাদের এই স্লাইডে রেখেছি। তো এখানে দেখুন যে 29% কেসে বা সবচেয়ে বেশি সংখ্যক ক্ষেত্রে এই ভুলনারেবিলিটিটা দেখা যায় মিসিং প্যাচ, মানে নতুন যে আপডেট এসেছে বা নতুন যে পরিবর্তন এসেছে এটা ঠিক মতো তারা ইনস্টল করে না বা সেট আপ দেয় না। এই যে একটা অসুবিধা, এটার কারণে যে এখন পিএইচপি 8 রান করছে, এখন দেখুন অনেকেই এখনো দেখা যাবে পিএইচপি 5-6 দিয়ে তাদের ওয়েবসাইট ডেভেলপ করে রেখেছে। তো ওগুলো তো অলরেডি ভুলনারেবিলিটি দুর্বলতা আছে দেখেই তো পিএইচপি ডেভেলপাররা 8 নাম্বার ভার্সন বের করেছে। তো এই যে ল্যাকিংসটা থেকেছে, এই ল্যাকিংসটার কারণে মূল এবং প্রধান ল্যাকিংসটাই আমাদের এই মিসিং প্যাচ বা আমরা আপডেটেড যে জিনিসটা এটা ঠিক মতো অ্যাকসেপ্ট করছি না বা ইনস্টল দিচ্ছি না, এই ঘটনাটা ঘটে। আর এরপরে যেটা ঘটনা বা 80% মানে 18% ক্ষেত্রে মানে ভুলনারেবিলিটি পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাপ্লিকেশন যেটা মনে করুন ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, এটাতে তারা সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন যে জিনিসটা আছে মানে একটা কঠোরতার একটা বিষয় থাকে। যেমন আপনি চাইলেই পেপালের ওখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন না, ওখানে আপনাকে অনেক কিছু ভেরিফাই করতে হবে, অনেক তথ্য দিতে হবে। কিন্তু বাংলাদেশি নর্মাল কিছু ই কমার্স সাইট আছে, এখানে গেলে কি হচ্ছে আপনি ফেক ইমেল অ্যাড্রেস দিয়েও একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারছেন। এটা কি একটা এক প্রকার তাদের অ্যাপ্লিকেশনের দুর্বলতা যে আমি ভুয়া ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি, এটা তারা ক্যাচ করতে পারছে না, দেখতে পারছে না। ওটা ফর এক্সাম্পল বললাম। তো এরকম অনেক কেস হতে পারে, অনেক সিনারিও হতে পারে যে যার কারণে তারা অ্যাপ্লিকেশনটা ঠিক মতো হার্ড করে না, ঠিক মতো এখানে নিরাপত্তা মাথায় রেখে তারা অ্যাপ্লিকেশন গুলো তৈরি করে না, যার কারণে 18% ক্ষেত্রে হ্যাকিং এর যে ঘটনা ঘটে সেখানে দেখা যায় যে 18% ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন হার্ডেনিং কেসটা দেখা যায়। আর 41% মাই মিস্টেক, মিসিং প্যাচটা বড় নয়, 41% যে ওএস হার্ডেনিং যেটা, এখানে যেটা হয় অনেকে যে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা, এটা আমরা আমাদের অপারেটিং সিস্টেম যেটা ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা আমরা যথেষ্ট পরিমাণ শক্ত করছি না। অনেকে কি করে, আমরা এসএমবি এনুমেরেশনে দেখেছি যে অনেকেই নেটওয়ার্কে এরকম ফাইল, প্রিন্টার, ফোল্ডার এগুলো শেয়ার করে রেখে দেয়। অনেকেই নেটওয়ার্কে এআরপি যে প্রোটোকল আছে এটার এখানে তো কোনো প্রোটেকশন তেমন নেওয়া যায় না, তারপরও কিছু সফটওয়্যার ব্যবহার করে, আমি আপনাদের ফায়ারওয়ালস ক্লাসে দেখাবো যে এখানে কি কি সফটওয়্যার ব্যবহার করা যায়। তো এই সব সফটওয়্যার জাতীয় জিনিসগুলো তারা ব্যবহার করে না, যার কারণে অপারেটিং সিস্টেম লেভেলে যেই তথ্য আদান প্রদান হচ্ছে বা যেই কাজগুলো হচ্ছে সেখানে উপযুক্ত নিরাপত্তাটা থাকছে না। উপযুক্ত নিরাপত্তা না দেওয়ার কারণে এটা সবচেয়ে বড় বড় হচ্ছে গিয়ে হ্যাকিং এর ঘটনা ঘটে 41%। আর ইজিলি গেজেবল ক্রেডেনশিয়ালস বা নেটওয়ার্ক ডিজাইন ফ্ল, এগুলো খুবই ছোট ক্ষেত্রে বা অল্প পরিমাণে পাওয়া যায়। যে এটা এই যে গেসেবল ক্রেডেনশিয়ালস কোনটা, ওই যে ডিফল্ট পাসওয়ার্ড থাকার বিষয়টা, এটা একটা উদাহরণ। সব ক্ষেত্রে এরকম পাওয়া যায় না, কিছু কিছু সিসিটিভি ক্যামেরাতে এরকম পাওয়া যায়। ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সাইটেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে পাবেন যে ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন অ্যাডমিন দিয়ে রেখেছে। হ্যাঁ, এগুলো রেয়ার কেস, তবে এগুলো পাওয়া যায়। আর নেটওয়ার্ক ডিজাইন ফ্ল কোডটা, অনেক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে শুধু কাজ করার জন্য কাজ করে, কিন্তু তারা মানে এমসিকিউ মুখস্থ করে বা বই মুখস্থ করে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না বুঝে না যে তারা কি কাজ করতেছে। হ্যাঁ, আমি এরকম এক্সাম্পল দেখেছি যে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর অনেক ল্যাকিংস থেকে যায়, বিশেষত বাংলাদেশে যে কাজগুলো করে অনেকেই। তো তারা এরকম নেটওয়ার্ক গুলো ডিজাইন করার সময় বা নেটওয়ার্ক কনফিগারেশন করার সময় অনেক দুর্বলতা এরকম রেখে দেয়। আহ, তো এই তাদের নেটওয়ার্ক ডিজাইনের দুর্বলতার কারণেই এটা সহজেই হ্যাক করে ফেলাটা পসিবল হয়। তো বুঝতে পারলেন যে রিস্ক অরিজিন বা কি কি ক্যাটাগরিতে আমাদের এই সিকিউরিটি রিস্ক বা ঝুঁকিটা দেখা দিচ্ছে। এরপর এই যে আমরা ভুলনারেবিলিটিটা অ্যানালাইসিস করব, এটাও একটা ম্যানেজমেন্টের একটা বিষয়।
এটা একটা লাইফ সাইকেল মেইনটেইন করে কাজটা করে থাকে। এবং বিভিন্ন এন্টারপ্রাইজ যারা আছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালগুলোতেও তাদেরও এরকম একটা লাইফ সাইকেল মেইনটেইন করে কাজটা করা উচিত। এবং আমি ব্যাখ্যা করলে বুঝতে পারবেন যে কেন একটা লাইফ সাইকেল হয়ে অনুসারে এটা কাজ করে এবং কেন প্রয়োজন। তো প্রথম স্টেপে যেটা হয় লাইফ সাইকেলের বা আমাদের প্রথমটাই হচ্ছে গিয়ে, আমি যখন একটা ভুলনারেবিলিটি এরকম অ্যাসেসমেন্ট করতে যাবো, আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে ডিসকভার করা যে আমরা এটা এন ম্যাপ দিয়ে আমরা ক্লাসে দেখেছি, তারপর এনুমেরেশন ক্লাসে দেখেছি যে তাদের কি কি অ্যাসেট আছে। অ্যাসেট বলতে তাদের কোনো সার্ভার হতে পারে, তাদের কম্পিউটার হতে পারে, তাদের ওয়েব সার্ভার হতে পারে, হ্যাঁ ওয়েব সাইট হতে পারে। তো এই যে অল টাইপের যে তাদের যে অ্যাসেট গুলো আছে, সম্পদ গুলো আছে নেটওয়ার্কে, সেগুলো সম্পর্কে আমাদের খুঁজে বের করতে হবে প্রথম স্টেপটাতে। এরপরে তাদের হোস্টের ডিটেইলস যেটা, এটা অ্যাকচুয়ালি উইন্ডোজ এক্সপি রান করছে না উইন্ডোজ 7 রান করছে না লিনাক্সের সার্ভার রান করছে, এই যে ডিসকভার করা, এই যে খুঁজে বের করা যে স্টেপটা, এটা আমরা গত 2-3 ক্লাসে দেখে এসেছি। তো ভুলনারেবিলিটি ম্যানেজমেন্ট করতে গেলে বা ভুলনারেবিলিটি অ্যাসেসমেন্ট যেটা আছে ওখানে করতে গেলে প্রথম স্টেপটা আপনার করতে হবে এইভাবেই। এর সেকেন্ড স্টেপে যেটা করতে হয় বা যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে অ্যাসেট যেগুলো আছে। এখন অ্যাসেট বলতে এখানে কি বোঝাচ্ছি, যারা অর্থনীতি বা কমার্স রিলেটেড পড়াশোনা করেছেন তারা অ্যাসেট শব্দটা খুব ভালো বুঝতে পারবে। তো যারা এটা নিয়ে পড়াশোনা করেনি তাদের জন্য খুব সহজ উদাহরণ দিয়ে বুঝাই যে মনে করুন আপনি একজন ফল বিক্রেতা, আপনি আম বিক্রি করেন, কাঁঠাল বিক্রি করেন। এই আম যেটা আছে সেটা আপনার বিজনেসের অংশ এবং এই আম আম বিক্রি করেই আপনার জীবিকা নির্বাহ করেন। এখন এই আমটা কি আপনার জন্য একটা সম্পদ। আপনার দোকানের আমটা যেমন আপনার জন্য একটা সম্পদ, তেমনি আপনার আপনি টাকা খরচ করে আপনি অনেক লাইটিং করেছেন, দোকানে দোকানে এসি লাগিয়েছেন, আম বিক্রি করবেন, এটাও কি আপনার একটা অ্যাসেট। আবার আপনি দোকান পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু কিনেছেন, এটাও কিন্তু আপনার দোকানের জন্য একটা অ্যাসেট। তো এই অ্যাসেট গুলো বা এই যে সম্পদ আপনি আপনার দোকানের জন্য করেছেন বা কিনেছেন, এটার একটা ভাগ বা শ্রেণী বিভাগ মতো করা যায়। যেমন আপনি আম বিক্রেতা, আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আপনার আমগুলো, সেটা যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, আপনার কিন্তু বিজনেস শেষ। কিন্তু আপনার ঝাড়ু যেটা আপনি কিনেছেন দোকানের জন্য, সেই ঝাড়ুটা যদি চুরি হয়ে যায়, আপনার হয়তো খুব বেশি ক্ষতি হবে না, সেদিনের মতো কাজটা চলে যাবে, পরবর্তী দিন আরো একটি ঝাড়ু আপনি কিনে নিতে পারবেন দোকান পরিষ্কার করার জন্য। বা আপনি আপনার দোকানে যে লাইট যেটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায়, হয়তো আপনি দিনের বেলা কাজ বিক্রি করতে পারবেন, কিন্তু রাতের দিকে হয়তো একটু কষ্ট হবে বা আপনি পারবেন না। তো দেখুন, একই দোকানদার, সবই তার অ্যাসেট, কিন্তু সবগুলো সমান প্রায়োরিটি না, সবগুলো তার বিজনেসের জন্য সমান অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন পড়ে না। এই সেম কনসেপ্টটাই আমাদের সিকিউরিটি টেস্ট করার ক্ষেত্রেও মাথায় রাখতে হয়। যে আমি একটা হাসপাতালে গিয়েছি, হাসপাতালের সিকিউরিটি আমাকে টেস্ট করতে দিয়েছে, এখন সেই হাসপাতালের জন্য, তার হাসপাতালটা একটা বিজনেস সেন্টার বলা যেতে পারে, এটাও কর্পোরেট হাসপাতাল যেগুলো আছে সেটা আপনাকে সার্ভিস বিক্রি করে থাকে তারা। হ্যাঁ, তো চিন্তা করুন তো সেই একটা হাসপাতাল, তাদের কোন কোন অ্যাসেট গুলো তাদের জন্য প্রায়োরিটি পাবে, এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে এটা অ্যানালাইসিস করে আগে বের করতে হবে। আবার একটা ব্যাংকে গেলে, একজন হাসপাতালের তাদের টাকা পয়সার ইনফরমেশন থেকে রোগীর ইনফরমেশন কোনটা বেশি একরকম গুরুত্ব পাবে। আর এক ব্যাংকে গেলে, হ্যাঁ তাদের তথ্য যেটা আপনি মনে করুন গ্রাহকদের তথ্য, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তাদের টাকা পয়সার হিসাব দুইটাই সেম গুরুত্বপূর্ণ থাকবে। তো এক এক প্রতিষ্ঠানে বা এক একটা টার্গেটে আপনি যখন সিকিউরিটি টেস্ট করতে যাবেন, সেখানে অ্যাসেট গুলোর প্রায়োরিটি এক এক রকম হবে। তাই সিকিউরিটি টেস্ট করতে গেলেও বা এই যে অ্যাসেসমেন্ট বা অ্যানালাইসিস যখন করবেন, তখন আপনাকে এটা আগে মাথায় গেঁথে নিতে হবে যে কোনটা তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি ওইটাই ফোকাস করে আগে ওইটার সিকিউরিটি টেস্ট করতে যাব, আগে ওইটার রেমেডিয়েশন, একটা ওখানে কোনো জটিল দুর্বলতা খুঁজে পাওয়া যাচ্ছে বা এরকম কিছু হলে আগে সেটা আমাকে ফোকাস করে কাজে লাগাতে হবে। ঠিক আছে। আর এরপরের যে সেকশনটা, তিন সেকশন না স্টেপ, সেটা হচ্ছে অ্যাসেস করা। বা এই স্টেপে এসে মূলত আমরা মূল্যায়ন করব যে আমরা একটা রিস্ক প্রোফাইল মতো তৈরি করতে পারি, যে তার আমরা এই যে অটোমেটিক স্ক্যানার যেটা আছে, আমরা এই স্ক্যানার গুলো দিয়ে এই স্টেপে এসে স্ক্যান দিতে পারি। দিলে কি হচ্ছে,
আমি তার কি কি vulnerability থ্রেট আছে, কি কি দুর্বলতা আছে, আমি তো আগে তার অ্যাসেট গুলোর একটা লিস্ট মতো করেছি, র্যাঙ্কিং মতো করেছি 1 2 3 4, এরপরে সেগুলো র্যাঙ্ক অনুযায়ী একটা একটা করে মূল্যায়ন করেছি, যে তার সবচেয়ে জরুরি হচ্ছে তার টাকা পয়সার ইনফরমেশন, সেই টাকা পয়সার ইনফরমেশনে কি কি তার দুর্বলতা আছে সেটা আমি খুঁজে বের করব। বের করার পরে এরপরে আমাদের ফ্রিল্যান্সার হিসেবে, ফ্রিল্যান্সিং কাজ যারা করে তাদের কাজটুকু থাকে এই রিপোর্ট করা পর্যন্তই। আপনি একটা সুন্দর প্রফেশনাল রিপোর্ট আকারে আমি আপনাদের স্যাম্পল রিপোর্ট দিব, আপনারা সেখানে দেখতে পাবেন যে কিভাবে সুন্দর প্রফেশনাল ওয়েতে একটা রিপোর্টে এই যে আপনি মূল্যায়ন করলেন তার কি কি দুর্বলতা আছে, নিরাপত্তা দুর্বলতা, সেটা উপস্থাপন করতে হয়। কারণ রিপোর্ট আকারে না করলে আপনি শুধু মুখে বলে দিলে অনেকেই বুঝতে পারবে না। কারণ এই যে আপনারা কোর্স করতে এসেছেন, আপনারা 3 4 মাস কোর্স করে একটা ইথিক্যাল হ্যাকিং টপিকের উপরে অনেক কিছু পড়াশোনা করছেন, জানাশোনা করছেন, আপনার ক্লায়েন্ট কিন্তু এরকম না, বা এরকম এত টেকনোলজি নিয়ে পড়াশোনা করলেও হতে পারে সে হ্যাকিং নিয়ে তার কোনো আইডিয়াই নেই, তাই না? তো এরকম কেস যদি হয় তাকে কিভাবে আপনি বুঝিয়ে বলবেন, সেটা এমন ভাবে আপনাকে বুঝিয়ে বলতে হবে যে ক্লায়েন্ট যাতে সন্তুষ্ট হয়। ঠিক আছে, রিপোর্ট খুবই একটা গুরুত্বপূর্ণ সেকশন। ক্লায়েন্ট যদি সন্তুষ্ট না হয় বা ক্লায়েন্টকে যদি আপনি বোঝাতে না পারেন যে আপনি অ্যাকচুয়ালি তার নিরাপত্তা দুর্বলতাগুলো বের করতে পেরেছেন, সেগুলোর কোনো পরামর্শ দিতে পেরেছেন, আপনাকে তেমন ভালো কোনো পেমেন্ট করবে না। ঠিক আছে, বোঝাতে না পারলে পেমেন্টের সম্ভাবনা কমে যাচ্ছে। তো ফ্রিল্যান্সার হিসেবে আমাদের কাজ এই প্রথম 4 স্টেপ পর্যন্তই থেকে যায়, কিন্তু কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা করতে হয় এই সাইকেল অনুসারে, যে আপনি এটা রিপোর্ট পাওয়ার সাথে সাথে আপনি প্রতিষ্ঠানের দুর্বলতাগুলো ঠিক করবেন। করার পরে অনেক সময় যেই ফ্রিল্যান্সার বা যেই হ্যাকার আপনার সাইটের সিকিউরিটি টেস্ট করেছে, অনেক সময় ওই ক্লায়েন্ট নিজেই আবার আপনাকে নক দিতে পারে, বলতে পারে যে এটা তুমি আবার একটু ভেরিফাই করে দেখো, যে তুমি যেটা যে যে এই দুর্বলতাগুলো বলেছিলে আমি তো ঠিক করেছি, এখন ওগুলো আবার গিয়েছে কিনা, না এখনো রয়ে গিয়েছে, তুমি একটু আবার দেখো। তো এটা কখনো আপনাকে বলতে পারে, কখনো নাও বলতে পারে। তবে সাইকেল অনুসারে প্রতি বছরে অন্তত 2 বার, সম্ভব না হলে অন্তত 1 বার প্রতিটা প্রতিষ্ঠানেরই উচিত এরকম তাদের vulnerability গুলো অ্যানালাইসিস করা, সিকিউরিটির একটা টেস্ট করা। তাতে হয় কি যে, কারণ টেকনোলজি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এরকম একটা সাইকেল অনুসারে আপনি প্রতি বছর 1 বা 2 বার করে যদি সিকিউরিটিটা টেস্ট করেন, দেখতে পাবেন যে অনেক নিরাপত্তা ঝুঁকি থেকে, অনেক হ্যাকিং এর ঘটনা থেকে আপনি বেঁচে থাকতে পারছেন। ঠিক আছে, এটা অনেকেই আছে শুধুই ফ্রিল্যান্সিং করে না, অনেকেই বিভিন্ন প্রফেশনাল জবও নিয়ে থাকে, এটা তাদের ক্ষেত্রে পুরো লাইফ সাইকেলটা খুব কাজে দিবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের vulnerability ম্যানেজমেন্টের লাইফ সাইকেল। এটা ইউএস এর গভর্নমেন্ট থেকে এনআইএসটি যেটা, সেখান থেকেই এটা সাজেস্ট করা। আর এরপরে হচ্ছে গিয়ে রিস্ক রেটিং। এই যে আমি vulnerabilityটা খুঁজে পেলাম, এই যে আমি লাইফ সাইকেলে বা স্টেপ বাই স্টেপে গিয়ে এখানে অ্যাসেস করলাম, করার পরে যে রিপোর্টে লিখবো, এখন আমি মুখে শুধু যদি বলেই দিই যে ভাই আপনার তো কাজ হয়ে গেছে, আপনি আপনার পুরো হ্যাক হয়ে সব সম্পত্তি আপনার নষ্ট হয়ে গেছে, আর কোনো ক্ষমা নেই, এইভাবে যদি আমি বলি, এটা তো একটা আনপ্রফেশনাল কথা, এটা তো একটা তামাশা হয়ে যায়, এবং আমি যাকে বোঝাচ্ছি সে জিনিসটা ঠিক মতো বুঝতে পারবে না। এবং অনেক সময় হয় যে আপনাকে শুধুই সিকিউরিটি টেস্টে কাজটা দিবে, আপনি সিকিউরিটি টেস্ট করে যে রিপোর্টটা দিবেন সেটা তাদের টেকনোলজি টিম যেটা আছে, মনে করুন ওয়েব ডেভেলপার থাকতে পারে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকতে পারে, তাদের কাছে সেই রিপোর্টটা দেয়া হবে যে আপনি অ্যানালাইসিস করুন। এখন বিজনেস পার্সন একরকম বুঝবে, টেকনোলজি পার্সন তো আরেক রকম বুঝবে। এখন উভয় পক্ষকে সুন্দর করে আপনি বুঝিয়ে বলবেন কিভাবে, এবং এটা যে অ্যাকচুয়ালি খুবই ক্ষতি করতে পারে, এটা আপনি মানে প্রকাশ করবেন কিভাবে, আপনি শুধু মুখে বললেই জিনিসটা হবে না। তো এটা বোঝানোর জন্য বা এটা আরো সুন্দরভাবে প্রকাশ করার জন্য একটা রেটিং স্কেল মতো করা হয়। এটা এটার সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আপনাকে এরকম লাল নীল করেই করতে হবে, তা নয়। তবে আহ, অধিকাংশ জায়গায় এই এরকম একটা স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়ে থাকে। তো এই জিনিসটা কি বা কেমন আমি একটু স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করি। যে মনে করুন আপনি কোনো একটা দুর্বলতা পেয়েছেন, সেটাকে এক্সট্রিম ক্যাটাগরি হিসেবে আপনি, বা সেটা রিস্ক যে এক্সট্রিম, এটা খুবই মারাত্মক একটা দুর্বলতা বা নিরাপত্তা ঝুঁকি, সেটা আপনি বোঝাবেন কিভাবে। তো সেটা ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে দুর্বলতাটা পেয়েছি, তার কোনো একটা মনে করুন নেটওয়ার্ক পাসওয়ার্ড জাতীয় কিছু একটা পেয়েছি, পাওয়ার পরে তার ক্যাটাস্ট্রফিক ফিনান্সিয়াল লস, মানে হচ্ছে কি একদম সব শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যায়, এই টাইপের একটা ঘটনা তার ঘটে যাবে। সে এই দুর্বলতাটা যদি সে ঠিক না করে, তার একদম বিজনেস ধরে
চিরতরে নষ্ট হয়ে যেতে পারে বা এরকম ভয়ানক ঘটনা ঘটতে পারে। এটার একটা উদাহরণ যদি আমি দিই, এই যে ফেসবুক সার্ভারটা ডাউন হয়ে থাকলো, হওয়ার পরে দেখুন তার 6 না 7 বিলিয়ন ডলার পর্যন্ত তার এরকম ফিনান্সিয়াল একটা লস হয়েছে। যদিও ফেসবুকের ঘটনাটা কোনো হ্যাকিং এর ঘটনা না, কোনো হ্যাকার গোষ্ঠী করেনি, কিন্তু সাপোজ এরকম চিন্তা করুন যে কোনো একটা ওয়েব সার্ভার এরকম বা কোনো একটা প্রতিষ্ঠান এরকম ঘন্টাখানিক হ্যাকাররা হ্যাক করে বন্ধ করে রেখেছে। রাখার পর কি হচ্ছে, তাদের এরকম 5-10 বিলিয়ন ডলার পরিমাণ টাকা একদম মানে মুহূর্তের ভিতর নাই হয়ে যাচ্ছে, শেয়ার বাজারে দর পতন হয়ে যাচ্ছে। এটা কি খুব বড় ধরনের একটা ক্ষতি? হ্যাঁ। তো এরকম ক্ষতির ক্ষেত্রে আপনি সেগুলোকে এক্সট্রিম ক্যাটাগরি হিসেবে সেটাকে বলবেন। ও অধিকাংশ জায়গায় বিভিন্ন প্রফেশনাল রিপোর্টে, বিভিন্ন সরকারি যেই স্ট্যান্ডার্ড যে রুলস গুলো আছে, হ্যাঁ, সেই জায়গাতে এই এক্সট্রিম ক্যাটাগরির বা এটাকে কেউ কেউ এক্সট্রিম নাম বলে, কেউ কেউ এটাকে ক্রিটিক্যাল নাম বলে, হ্যাঁ। তো এগুলোকে সাধারণত রেড কালার দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। এটা কেন লাগবে আমি আপনাদের ক্লাসের শেষে গেলেও আরেকটা এক্সাম্পল দেখতে পারবেন এই আউটপুটটা আসার, ঠিক আছে। তো এরপরে যেটা রিস্ক রেটিং এর, এটা হচ্ছে হাই। এটাকে শুধুই যে আপনার কালার আর শব্দ দিয়ে প্রকাশ করা হয় তা নাই, যে নিচে আপনার একটা নাম্বার দেখতে পাচ্ছেন। তো এই এক্সট্রিমেরও এক্সট্রিম হতে পারে, তো সেটাকে আপনি কিভাবে বুঝাবেন? 13, 14 অথবা 15, এখানে একটা নাম্বারিং করে আপনাকে এটা প্রকাশ করতে হবে, ঠিক আছে। যে এটা একদম এক্সট্রিম কিন্তু অতটা এক্সট্রিমও না, ঠিক আছে, সেটাকে যে আপনি 13 বা 14 বলতে পারেন। এখানে আরো একটা ম্যাথ করে এটা হিসাব করতে হয়, তো আমাদের অতটুকু যাওয়ার দরকার নেই, আমরা ক্লাসিফিকেশনটা বুঝে নিই। এরপরে যে টাইপটা ক্যাটাগরি সেটা একটা হচ্ছে কথা, হাই। এটা কি আমরা 100-র মধ্যে হিসাব করে থাকি এক্সট্রিমটা, না যে না, 100-র এটা কোনো মধ্যে? স্ট্যান্ডার্ড নেই, এটা মানে ওরকম সুনির্দিষ্ট নেই। এটা কেউ কেউ আছে আপনার 10, 15, 5-এর ভিতরে করে থাকে। যেমন বাগ ক্রাউড যেটা, ওরা 6টা র্যাঙ্কিং করে, 1, 2, 3, 4, 5, 6 এরকম। ঠিক আছে, এটা কোনো সুনির্দিষ্ট নেই। তো এরপরে যে হাই ক্যাটাগরি, হাই ক্যাটাগরিতে বলা হচ্ছে যে যখন দেখবেন যে আপনার প্রতিষ্ঠানে সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল লস হতে পারে, ঠিক আছে। অধিকাংশ ক্ষেত্রে ফিনান্সিয়াল লসটাকে আগে কনসিডার করা হয়, ঠিক আছে, কারণ এই সাইবার সিকিউরিটি বা হ্যাকিং জিনিসটাই মূলত বিজনেস কেন্দ্রিক, এটার বিজনেস ভ্যালু আছে। যে হ্যাকার যে হ্যাক করতেছে, সে বিজনেস কোনো ভ্যালু পাওয়ার জন্য হ্যাক করতেছে, সে মানে ফিনান্সিয়াল কোনো একটা ভ্যালু পাওয়ার জন্য সে হ্যাক করতেছে, এবং ওই পাশে যে প্রোটেকশনের জন্য আপনাকে হ্যাক করতেছে, সেও আসলে একটা ফিনান্সিয়াল একটা প্রফিটের জন্য, তার বিজনেসটা যদি ঠিক থাকে এটার জন্য সে কিন্তু আপনাকে কাজ দিচ্ছে। পুরোটাই একটা বিজনেস, হ্যাঁ, এখানে মানবতার কিছু নেই। তো যেটা হয় আপনি ওখানেও আপনাকে খেয়াল করতে হবে, যদি সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল লস হয়ে থাকে সেটা আমাদের হাই ক্যাটাগরি আমরা সেখানে বলে থাকবো। এটার একটা উদাহরণ হতে পারে এই 2 দিন কি 3 দিন আগে twitch.tv, আপনারা কেউ কেউ হয়তো শুনে থাকবেন এটার নাম। ওটা হচ্ছে ইউটিউবের অনেকটা অল্টারনেটিভ বলা যেতে পারে। ওটা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এখানে মানুষ গেম খেলার সময় বা কোনো কনফারেন্স টকের সময় এসে অনলাইনে স্ট্রিম করতে পারে, লাইভে তাদের ভিডিও বা এগুলো শো করতে পারে। তো এটাতে আমার এখানেও অ্যালার্ট এসেছে যে এটা হ্যাক হয়েছে, এবং এটা হ্যাক হয়ে তাদের অভ্যন্তরীণ ডাটা যা যা আছে, ইউজার নেম, পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে, সব চুরি হয়ে গিয়েছে। তো আমি ওটা পাওয়ার সাথে সাথে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে ফেলেছি। তো এটাতে কি হয়, এটা একটা সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল লস হতে পারে যদি তারা সেখানে, তবে এটা ভালো কাজ করেছে যে টুইচ খুব দ্রুত তারা একটা ইমার্জেন্সি একটা রেসপন্স ওখানে করেছে। হ্যাকিং এর ঘটনাটা লিক হওয়ার সাথে সাথেই তারা একটা প্রোটেকশন ব্যবস্থা তারা এখানে জারি করছে। কিন্তু যদি না করতো, এখানে তার এই যে ইউজার নেম তথ্যটা আরেকজনের কাছে পেয়ে যাচ্ছে, ডার্ক ওয়েবে কিন্তু এগুলো সেল করে দেয়, হ্যাঁ, বার ইউজার হিসেবে উম, বা গ্রুপ আকারে 100 ইউজার বা 1000 ইউজারের তথ্য একসাথে সেল করে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড। তো এরকম ঘটনা স্যার লাভটা কি স্যার? ওই যে ডার্ক ওয়েবে যে সেল করে দিচ্ছে হ্যাকার, তার লাভ, সে এখানে টাকা পাচ্ছে সেল করে। আর এই পাশ থেকে যে কিনছে, তার লাভ, সে এটা কোনো ক্ষতিকর কাজে ইউজ করতে পারে চাইলে। আপনার মনে করেন 100 মানুষের ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে সে এটা দিয়ে কোনো ক্যাম্পেইন করলো, অন্য কোনো জায়গায় ইমেল পাঠানোর কাজ করলো, হ্যাঁ, এটা তো অনেক অনেক লাভ, টাকা পয়সা আর কি, ঠিক আছে। যেমন কিছুদিন আগে না, গত বছর সম্ভবত ফেসবুকের 500 মিলিয়ন ইউজারের তথ্য এরকম ডার্ক ওয়েবে সেল হচ্ছিল, লিক হয়ে গেল। ওটার কাজ কি, ওটাতে লাভ কি? ওটার ক্ষেত্রে আপনি নিজেই চিন্তা করুন, আপনাকে কেউ যদি অফার দেয় যে বেশি না, তুমি মাত্র আমাকে $1 দাও,
আমি তোমাকে এরকম ঢাকা শহরের 100 জন মানুষের ফেসবুক আইডি বা তুমি যাকে পছন্দ করো ক্রাশ তার ফেসবুক ইউজার নেম পাসওয়ার্ড আমি এগুলো সব দিয়ে দিব। এটা কিন্তু আপনার নিজের কাছেও লোভনীয় একটা অফার লাগবে যে বা আমি মাত্র হ্যাকিং করে সারা জীবনেও হ্যাক করতে পারলাম না, এখন $1 দিলে আমাকে দিয়ে দিচ্ছে, আর কি লাগে, তাই না? সবাই একটা প্রফিটের আশায় কাজগুলো করে থাকে। আর এলিভেটেড যেটা, এটা ক্ষেত্রে মানে ফিনান্সিয়াল লস হয় কিন্তু পটেনশিয়াল একদম অত ভয়ানক রকমেরও না, তবে মোটামুটি বা এটাকে মিডিয়াম ক্যাটাগরি ধরা যেতে পারে, ঠিক আছে। আর নিচের যে দুইটা, এটা হচ্ছে মানে সাধারণ ক্যাটাগরির দুর্বলতা, মানে খুব বেশি ক্ষতিকরও না, লো ক্যাটাগরি। এটা কেউ কেউ ইনফরমেশন ক্যাটাগরিও ধরতে পারে, যে সাপোজ আপনি এনম্যাপ স্ক্যান দিয়ে শুধু তার একটা তথ্য প্রেজেন্ট সে উইন্ডোজ এক্সপি চালায়, এর বেশি তথ্য তো আপনি পান নাই, বা আপনি কোনো হ্যাকিং এর চেষ্টা করেও কিছু করতে পারেন নাই, এটা কি লো ক্যাটাগরি, আপনি তার কোনো ক্ষতি করতে পারছেন না বা হ্যাকার পারছে না, ঠিক আছে। তো রিস্ক রেটিংটা আপনাদের প্রফেশনাল কাজ করতে গেলে, রিপোর্ট রাখতে গেলে এই বিভিন্ন জায়গায় এই কনসেপ্টটা কাজে লাগবে, অবশ্যই এটা বুঝে মাথায় রাখবেন। আর এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সিভিই বা কমন ভুলনারেবিলিটি এক্সপোজার। এই জিনিসটা কি? এই যে আমি আপনাদের বারবার বলছি ভার্সন নাম্বার ভার্সন নাম্বার, এটা কেন কাজে লাগে বা এটার কাজটা কি? এই যে আমরা হোয়াইট হ্যাট হ্যাকিং যেটা বলে থাকি বা ইথিক্যাল হ্যাকার বলে থাকি, এই মানুষগুলো কি করে, নিজের খেয়ে দেয়ে কাজ নেই, তারপরও একটা সুন্দর সুস্থ পৃথিবীর জন্য তারা নিয়মিত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো নিয়ে আহ, গবেষণা করতে থাকে। এবং গবেষণা করতে করতে হঠাৎ করে মনে করুন, বা আপনিও হতে পারে যে আপনি একটা পেলেন ওয়ার্ড প্রেসের নতুন যে ভার্সন আছে, এটার একটা নিরাপত্তা দুর্বলতা আছে। এবং এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে সিবিএসএস স্কোর আকারে যে এখানে শো করছে, এটাও কি একটা র্যাঙ্কিং মতো এখানে করে রেখেছে। এটা 1 থেকে 10-এর ভিতরে র্যাঙ্কিংটা করেছে, ঠিক আছে। যেটা 9-10 সেটা মানে কি, রেড কালার নাম্বার হচ্ছে 9-10, মানে এটা সিরিয়াস ক্যাটাগরি বা এক্সট্রিম ক্যাটাগরির দুর্বলতা, ঠিক আছে। আর প্রথম 3টা হচ্ছে কি ইনফরমেশন বা নর্মাল ক্যাটাগরির দুর্বলতা। তো যাই হোক, যেটা বলছিলাম যে সিভি বা কমন ভুলনারেবিলিটি এক্সপোজার জিনিসটা কি, তো এরকম আপনি ওয়ার্ডপ্রেসের একটা দুর্বলতা পেলেন। এখন ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যেটা করে থাকে বা এই সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে যে কাজটা আসলে হয়ে থাকে, এরকম নিরাপত্তা দুর্বলতা পেলে হ্যাকাররা কি করে, এটা নিয়ে কোনো ম্যালওয়্যার তৈরি করে, যে যত ওয়ার্ডপ্রেস সাইট আছে এই ভার্সন রান করছে, সবাই আমার এই ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হয়ে যাবে, তাদের সবার ক্রেডিট কার্ডের ইনফরমেশন আমার কাছে চলে আসবে। ব্ল্যাক হ্যাটদের কাজ এটা। আর হোয়াইট হ্যাটরা বা মানে ভালো মানুষ যারা আছে, এরা কি কাজটা করে, এরা কি করে, এরকম প্ল্যাটফর্ম আছে, সিবি যে প্ল্যাটফর্ম, এটা একটা গভর্নমেন্ট মানে কি গভর্নমেন্ট না, এটা হচ্ছে গিয়ে ক্রাউড সোর্সড একটা প্ল্যাটফর্ম। এরকম আরো কতগুলো প্ল্যাটফর্ম আছে, সাইট আছে, সেখানে এসে তারা এটা একটা বিস্তারিত পাবলিশ করে যায় যে এরকম একটা সফটওয়্যার আছে, এটার একটা দুর্বলতা আছে, তোমরা এটা সবাই ঠিক করে নাও, ঠিক আছে। এতে উপকার যেটা হয় যে অনেক মানুষের বিজনেসটা ক্ষতির হাত থেকে রক্ষা পায়, এটা একটা একদিক দিয়ে ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে গিয়ে অনেক মানে এটা দিয়ে চাইলে মিস ইউজ করে অনেক টাকা পয়সা উপার্জন করা যায়, কিন্তু দিন শেষে টাকাটাই সব কথা নয়। আবার অনেকেই এই রিসার্চ গুলো করে থাকে কেন, তাদের একটা নিজেদের ভ্যালু ক্রিয়েটের জন্য। এখন আপনি যদি কোথাও সার্টিফিকেট আপনার নাই কোথাও কোনো জায়গায়, এখন আপনি যদি সেখানে এটা শো করেন যে আমি এরকম নতুন 5টা ভুলনারেবিলিটি বের করতে পেরেছিলাম, আমি একজন গবেষক, আমি ভুলনারেবিলিটি নিয়ে গবেষণা করি, সেখানেও দেখবেন আপনাকে আলাদা একটা প্রায়োরিটি দিয়ে থাকবে যে সে রিসার্চার। যাই হোক, এই সিভিতে এসে আমি কি করব বা কিভাবে খুঁজবো? মনে করুন আমি আহ, কোনো একটা সফটওয়্যার পেলাম এরকম উইন্ডোজ এক্সপির জন্য, আমি চিন্তা করি যদি আমি কোনো ভার্সন নাম্বার নাও জানি, শুধু উইন্ডোজ এক্সপির যদি আমি সার্চ দিই, প্রথমে আমাকে স্ট্যাটিস্টিক্সটা শো করছে, আলাদা অন্য কিছু শো করছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা অন্য কিছু সার্চ দিই, যদি আমি সিভি আইডি যদি সার্চ না দিতে পারি, আমি পিএইচপি 5 লিখে সার্চ দিই, দেখুন এই যে PHP 5 ভার্সনের কি কি নিরাপত্তা দুর্বলতা আছে, শুধু PHP 5 সার্চ দিয়েছি, সেটারই এটাতে দেখা যাচ্ছে না, এটার কোনো ভুলনারেবিলিটি নাই। পিএইচপির কি কি আছে দেখুন, এখানে বিশাল একটা লিস্ট করে দেয়া আছে। এই সিভি জিনিসটা বুঝে কি করে, এটা প্রথমে তো সিভি নাম দেওয়াতেই বোঝা যাচ্ছে এটা কমন ভুলনারেবিলিটি এক্সপোজার, বা মানুষ একটা এরকম একটা কমন প্ল্যাটফর্মে এসে, একটা পাবলিক প্ল্যাটফর্মে সেটা পাবলিশ করেছে, সেজন্য এটাকে প্রথমে সিভি নামটা দিচ্ছে।
কত সালে পাবলিশড হয়েছে। দেখুন এখানে 2021 লেখা, 2021 মানে হচ্ছে এটা 2021 সালে রিসেন্ট পাবলিশড হয়েছে, এবং এরপরে 2021 সালে পাবলিশড হয় 21705 নাম্বার ভুলনারেবিলিটি। এটা শুধু পিএইচপির জন্য, ঠিক আছে, পিএইচপি না মানে ভুলনারেবিলিটির জন্য। তো এটাতে যদি আমি ক্লিক করি, এখানে যেমন বিস্তারিত দেখাবে, তার আগে যদি এখানে আপনি দেখেন এই টেবিলটাতে সুন্দর করে আগে বলেছে যে কি টাইপের ভুলনারেবিলিটি। এটার নাম্বারে তো এটার ভুলনারেবিলিটি টাইপ হচ্ছে ডস ওভারফ্লো, ডস অ্যাটাক দেওয়া সম্ভব। এটা কত তারিখে পাবলিশড হয়েছে, এটার স্কোর কত, ঠিক আছে। আপনি দেখুন ওই রিস্ক রেটিংটা আমরা বুঝে আসার আগে এখন স্কোর দেখলে এক দেখায় আমি বুঝে ফেলতে পারছি যে না এটা কেমন ভুলনারেবল হতে, মানে কেমন ক্ষতিকর হতে পারে, ঠিক আছে। এটা কি অ্যাক্সেস পর্যন্ত পাওয়া যায় না, এটাতে অ্যাক্সেস পাওয়া যায় না। এখানে এই ভুলনারেবিলিটিটার কথা হচ্ছে, এটার অ্যাক্সেস কি রিমোট অ্যাক্সেস পাওয়া যেতে পারে, এটা কমপ্লেক্সিটি মিডিয়াম, এটা কোনো অথেন্টিকেশন লাগে না। আর কিছু লাগে কি না, এখানে কিছু লাগে না। এটা হচ্ছে ওভারঅল আইডিয়া। এবার যদি আমি এটাতে ক্লিক করি, এখানে আমাকে বিস্তারিতটা শো করবে যে এইটা ভুলনারেবিলিটিটা কি। এটা রেফারেন্স আকারে এখানে কতগুলো ব্লগ পোস্ট, অনেক সময় অনেকে ভিডিও বা পুরো প্রসিডিউরটাই লিখে থাকে যে এই ভুলনারেবিলিটিটা আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন। তো দেখুন এখানে এটা আরো বিস্তারিত করে লেখা আছে। আপনি চাইলে না, আরেকটা বিষয় বুঝে আসা দরকার, সেটা হচ্ছে কি এই যে সার্চ বাটন যেটা আছে এইখানে আপনাকে যে কাজটা করা উচিত, মনে করুন এই যে আমরা এনম্যাপ স্ক্যান দিয়ে কোথাও কোনো, বারবার বলছি যে ভার্সন রিলেটেড তথ্যটা কাজে লাগবে কেন, কোথাও আমি পেলাম যে সে পিএইচপি 5.2 ব্যবহার করছে, এই দেখুন একটা এখানে দেখাচ্ছে 5.2.9, এটা সার্চ দিলেই এইটার নিরাপত্তা দুর্বলতা গুলো বা ভুলনারেবিলিটি গুলো আমাকে শো করবে। কখনো কখনো এক্সাক্ট ভার্সন নাম্বার দিয়ে মিলবে না, আমি এটা দিলে 2.17 এটার জন্য দেখাচ্ছে না, 2.6, এটার কি কি নিরাপত্তা দুর্বলতা আছে সেটা একটা ওভারঅল আইডিয়া উপরে শো করছে। তো বিষয়টা এমন যে যখনই আপনি কোনো ভার্সন রিলেটেড তথ্য পাবেন, আগে এটার এসে এরকম সিভি সাইট যেটা আছে এখানে এসে একটা সার্চ দিবেন, দিলে কি হচ্ছে মানে আপনার আগেই এক্সপ্লয়েট করার দরকার নেই, আগেই আপনি হ্যাক করে সিস্টেম অ্যাক্সেস নিয়ে নেবেন সেটার প্রয়োজন নেই। কারণ আমি ক্লাসের শুরুতেই দেখিয়ে এনেছি যে আপনাকে অনেক সময় কাজ দেওয়া হবে যে শুধুই আপনি এটার একটা অ্যানালাইসিস করে দেন, আপনার পুরোপুরি অ্যাক্সেস নিয়ে তাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। তো এরকম অ্যানালাইসিস করতে গেলে আপনি সিভি কোনো যদি পান যে অলরেডি এটার একটা নিরাপত্তা দুর্বলতা প্রকাশ করা হয়েছে বা পাবলিকলি অ্যাভেলেবল আছে, সেটা আপনি আপনার রিপোর্টে উল্লেখ করতে পারেন, ঠিক আছে। এই সাইটটার কাজ হচ্ছে মূলত সিভি ডিটেইলসটা বর্ণনা করা। আমি যদি সিভি খুঁজতে চাই তখন আমি আরেকটা সাইট আছে cv.meter.org, এই সাইটটা, এটা হচ্ছে কোন সিভি পেলে সেটা ডিটেইলসটা দেখানোর জন্য। আর আমি যদি এটা একটা গভর্নমেন্ট একটা সাইট, এটা সার্চ টিপস, সার্চ সিভি লিস্ট, এখানে যদি যাই, এখানে এসে আমি যদি আবার সেই সার্চ দিই পিএইচপি 5.2 এটার কোনো দুর্বলতা আছে কিনা, দেখুন এটাকে আমার একটা লিস্ট শো করছে। সাপোজ এই সিভিটা 2014 সালে পাবলিশড হয়েছে, আমি এটা বিস্তারিত জানতে চাচ্ছি, এখানে ক্লিক করলেও আমার বিস্তারিত দেখাবে। আর আমি এটার বিস্তারিত জানার জন্য এটা কপি করে এনে এই যে ডিটেইলস যে সাইটটা আছে এখানে দেই, সিভি ডিটেইলস, এই সাইটের কাজই হচ্ছে কি শুধু বিস্তারিতটা বর্ণনা করা, ঠিক আছে। এই যে এই সিভিটার বিস্তারিত এখানে দেখা যাচ্ছে, ক্লিক করি, দেখুন এটার কত কত দুর্বলতা 9.3 রেটিং এর আছে, মানে খুব সিরিয়াস দুর্বলতা ভুলনারেবিলিটি এটা আছে। এটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন টাইপের, ডস অ্যাটাকের একটা আছে, বেশ কতগুলো আছে ডস, কতগুলো আছে ওভারফ্লো টাইপের নিরাপত্তা দুর্বলতা। ডস কোনটা, ডিনায়াল অফ সার্ভিস। আমি আপনাদের বলেছিলাম যে ডিনায়াল অফ সার্ভিস শুধু যে ওয়েব সার্ভারের ক্ষেত্রে হয়, ওয়েব সার্ভার ডাউন হয় তা না, অনেক সময় অ্যাপ্লিকেশনও হয়ে থাকে। যেমন এটা 5.2 অ্যাপ্লিকেশনটা যেটা রান করে সেখানে ডস অ্যাটাক দেওয়াটা পসিবল। তো এই যে আমি পেলাম শুধু এতটুকুই কি আমার জন্য এনাফ না, অনেক সময় আমার যখন একদম সিস্টেমটা হ্যাক করতে চাই তখন আরো একটা জিনিস আমার প্রয়োজন পড়ে, সেটার নাম হচ্ছে এক্সপ্লয়েট কোড। এটা আপনাদের সিস্টেম হ্যাকিং ক্লাসে আরো একবার দেখাবো, অসুবিধা নেই। তো এখানে যেটা হচ্ছে, আমি এখানে যে সিভি নাম্বারটা কপি করেছিলাম সেটা এসে এই সাইটে
পেস্ট করবো। এটা কিন্তু আপনাদের গুগল হ্যাকিং এর সময় এই সাইটটা দেখিয়েছি। এটা দুইটা সেকশন, একটা গুগল হ্যাকিং ডাটাবেস, এটা গুগল হ্যাকিং বা গুগলের সার্চ অপারেটর একটা লিস্ট করা, আর এক্সপ্লয়েট যেটা এই সেকশনে হচ্ছে বিভিন্ন এক্সপ্লয়েট কোড, মানে কি কোড রান করলে এই কি ভুলনারেবিলিটি রান করলে আমি বা কি প্রোগ্রাম রান করলে আমি এটা এক্সপ্লয়েট করতে পারবো বা এটা মিস ইউজ করতে পারবো এই দুর্বলতাটা, সেটার কোড আগে থেকে অনেকে প্রোগ্রাম এখানে করে দিয়ে থাকে। আমি এখানে সার্চ দিলাম, না আমার এটা কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। মানে কি, যে এই যে দুর্বলতাটা পেয়েছি, হ্যাঁ এটা এক্সিস্ট করছে পিএইচপি 5.2-তে এইরকম একটা দুর্বলতা এক্সিস্ট করে, এটা আমি রিপোর্টে উল্লেখ করতে পারবো। কিন্তু এটা আগে থেকেই কেউ একটা প্রোগ্রাম করে দেয়, বা এই যে টুলস, হ্যাকিং এর টুলস যেগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো কি আগে থেকে আরেকজনের প্রোগ্রাম করে দেওয়া আছে, সেটা রান করলে আমি হ্যাকিং এর কাজটা করতে পারছি। এক্সপ্লয়েট ডিবিটা সেরকমই একটা কালেকশন। ঠিক আছে, এখানে আপনার আগে থেকেই কেউ যদি এই শুধুমাত্র এই সিভিটার জন্য কোনো টুলস মতো তৈরি করে রাখে বা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে রাখি, সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমার এটা এখানে শো করছে না। এখানেও অনেক সময় সিভি বা সিভি না পেলেও ভার্সন রিলেটেড তথ্য পেতে পারেন। পিএইচপি 5.2 যদি আমি দেই, দেখুন এই যে পিএইচপি 5.2, তারপরে আরো কতগুলো আছে 2.3, 2.19। হ্যাঁ এক্স্যাক্টলি আমি কি ভার্সন পেয়েছি সেটা যদি পাই, যেমন এই যে রিমোট কোড এক্সিকিউশনের একটা দুর্বলতা দেখা যাচ্ছে। এটা কি কাজ করে, আমি এটাতে যদি ক্লিক করি, এটা আমরা কিন্তু ভুলনারেবিলিটিটা নিয়ে জানাশোনা করছি, আমরা কিন্তু এখনো হ্যাক করতে যাচ্ছি না। তো এটাতে এই যে ডেসক্রিপশনে একটু বর্ণনা দেওয়া আছে যে এটা পিএইচপি মেইল একটা ফাংশন আছে পিএইচপির, সেটা ইউজ করে আমাকে রিভার্স একটা কানেকশন এনে দিবে। অর্থাৎ এটা যদি এক্সিকিউট করতে পারি, এই প্রোগ্রামটা, এই যে পাইথনে করা প্রোগ্রাম দেখেই বোঝা যাচ্ছে, এটা যদি রান করি কোথাও, সে আমাকে একটা রিভার্স, তার ওয়েব সার্ভার থেকে আমার সার্ভারে একটা রিভার্স একটা টার্মিনাল এনে দিবে। ঠিক আছে। ভাইয়া, আর হ্যাঁ বলুন। 2014 সালে যেটা ছাড়ছে, 2014 সালে ওটা কেউ কাজ করছে কিনা কিভাবে বুঝবো? কেউ কাজ এটা তো করে রিপোর্ট হ্যাঁ করে হ্যাঁ দিছে কিনা? হ্যাঁ, এই যে কাজ করেই তো এটা পাবলিশ করা হয়েছে। আমি এটাতে যদি ক্লিক করি, এটা কে পাবলিশ করেছে শো করবে। লিঙ্ক গুলা ড্রাইভে আপলোড দিয়ে দেন। এটা ইজি, আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন। এটা তারা কাজ করে সিভিটা মানে প্রমাণ সহকারে যে রেফারেন্স যেটা আছে, এইসব রেফারেন্সে সিকিউরিটি ফোকাসে যদি যাই, এখানে তারা পুরো বিস্তারিত সেকশনটা বর্ণনা করেছে যে অ্যাকচুয়ালি সে কিভাবে ভুলনারেবিলিটিটা পেয়েছিল। হ্যাঁ, এটা এটা একটা বোঝার একটা টেকনিক। আর এছাড়া আর তেমন কোনো টেকনিক, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে এটার আর কোনো ডিটেলস পান কিনা। যেমন এটা আমি সার্চ করতে চাচ্ছি, এটার যদি এখানে যাই, এই সিভি ডিটেইলস পেজে যেমন শো করবে, আমি জাস্ট গুগলে এখন সার্চ দিচ্ছি একটা, যে এইটার আর কোনো কিছু শো করে কিনা। ভুলন ডিবি একটা সাইট দেখা যাচ্ছে, এখানে যদি আমি যাই, এটা কেমন কাজ করেছে, এটার এক্সপ্লয়েট তেমন প্রাইস নেই। এটাও কিন্তু একটা ভালো জিনিস, ডার্ক ওয়েবের যে মার্কেট গুলো, এই যে এক্সপ্লয়েট গুলো আমি বলছি, ভুলনারেবিলিটি গুলো বলছি, এগুলো কিন্তু অনেক হাই প্রাইস হয়ে থাকে। এখন আপনি যদি ফেসবুকের এরকম একটা ভুলনারেবিলিটি বের করতে পারেন, ফেসবুক না, সিম্পলি একটা জনপ্রিয় একটা সাইট অনেক মানুষ ইউজ করে, এটা দিয়ে একটা এরকম দুর্বলতা বের করতে পারেন বা ম্যালওয়্যার একটা তৈরি করতে পারেন, এটা লক্ষ লক্ষ ডলারেও কিন্তু সেল হয়ে থাকে ডার্ক ওয়েবে। ঠিক আছে, কয়েক লক্ষ ডলার পর্যন্ত হয়ে থাকে। এই যে কেভিন মিটনিকের নাম আপনারা অনেকে শুনেছেন, অনেক বড় একজন হ্যাকার ছিল। তার প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে কি, তারা এইরকম এক্সপ্লয়েট যেটা আছে, কিন্তু এক্সপ্লয়েটটা এখানে একটা তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো আমাদের সারফেস ওয়েবে, এর চেয়ে বড় জিনিস বিক্রি হয় ডার্ক ওয়েবে। তো সেই ডার্ক ওয়েবে বিক্রির জন্য ব্রোকারি বা দালালি যেটা বলে বাংলায়, সোজা বাংলায়, এই কাজটা তাকে মিটনিক কর্পোরেশন যেটা আছে, না মিটনিক সিকিউরিটিজ যেটা আছে, তারা করে থাকে। তাদের কাজই হচ্ছে এরকম। তারা আবার যেন তেন এক্সপ্লয়েট নিয়ে তারা কাজ করে না, বা আপনি একটা বের করে বললেন যে এটার অনেক টাকা দিতে হবে, এরকম না। মিলিয়ন ডলার, 100 মিলিয়ন ডলারের উপরে যেগুলোর দাম, সেগুলো নিয়ে তারা ব্রোকারি করে থাকে। বুঝতেই পারছেন যে এটা ভুলনারেবিলিটি বা সিভি জিনিসটা অনেক একই তো জটিল, তার উপর দামি একটা বিষয় বলা যেতে পারে। ঠিক আছে। ভাই ওদের সাথে কন্টাক্ট করবো কিভাবে? মানে ধরুন কোন একটা ভুলনারেবিলিটি বের করলাম, তাহলে ওদের সাথে কন্টাক্ট করার উপায়? ওই যে ডার্ক ওয়েবে আপনার নিজে ঘেটে ঘেটে তাদের এই ফোরাম টোরাম এগুলো বের করতে হবে, নিজের যোগাযোগের ব্যবস্থা করতে হবে। কারণ প্রথমেই যে জিনিসটা হয় যে আপনাকে বিশ্বাস করবে না, আপনি সারফেস ওয়েবে তো খুঁজে পাবেনই না, ডার্ক ওয়েবে গিয়ে আপনি কানেক্ট হতে চাইলেন বা কোনো মেসেজ দিতে চাইলেন, আপনাকে বিশ্বাসই করবে না, কারণ আপনি এফবিআই এজেন্ট না
সেটা তারা কিভাবে প্রমাণ করবেন, তাই না? তো এই জন্য অনেক খুঁজতে হয়, অনেক ঘাটতে ঘাটতে আমি একটা পেয়েছিলাম। তো তাও রাশিয়ান, হ্যাঁ, মানে খালি গালাগালি করে। তো কয়দিন পরে সে নিজেই মানে ফোরাম থেকে মানে চলে যায়, ওর সাথে কানেক্ট নাই। তো এরকম পাবেন, এটা অনেক খুঁজতে খুঁজতে পেতে হয়, এটা সহজে পাওয়া যায় না। ফেসবুকে তো সার্চ দিলেই সব চলে আসে, ডার্ক ওয়েবটা অনেক জটিল। এটা কি লিগাল ওয়ে ভাইয়া? এটা আমরা যে দায়ের করে দিব এটা কি লিগাল হবে? হ্যাঁ হ্যাঁ, নিলাম হয়, এগুলো অনেক নিলাম হয়। ভাই বলছি লিগাল হবে কিনা, লিগাল বুঝতে পারিনি। মানে এটা কি মানে বৈধ হবে? বৈধ এটা তো না, অবৈধ, অবৈধ হয়ে থাকে সাধারণত যদি আপনি মিস ইউজ করতে চান, অবৈধ। তবে ডার্ক ওয়েবে তো অনেকেরই পরিচয় গোপন থাকে, বিটকয়েন দিয়ে ট্রানজেকশন করে, এই সব কারণে তেমন অসুবিধা হয় না। আর বড় যে নিরাপত্তা দুর্বলতা, এগুলো সাধারণত গভর্নমেন্ট থেকে কিনে কিনে থাকে। সাপোজ ইরানের একটা এরকম দুর্বল একটা সার্ভারের দুর্বলতা আপনি পেয়েছেন, বা অনেকগুলো সার্ভারে সফটওয়্যার ব্যবহার করছে, সেটা একটা দুর্বলতা পেয়েছেন। অবভিয়াসলি সেটা আমেরিকার কাছে হাই ভ্যালু, আমেরিকা চাই যে এই ইরানের তথ্য খুঁজে বের করতে। তো এরকম আহ, কাজ করে। তো তখন গভর্নমেন্ট থেকে যখন কিনে নেয়, তখন আর এখানে আপনার আইনের তোয়াক্কা কি, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক সেনসিটিভ তথ্য, আমাদের এত গভীরে যাওয়া দরকার নেই। আমরা যেটা করব, এই ভুলনারেবিলিটি অ্যাসেসমেন্টে আমরা এখন শুরু করব, তার আগে আমাদের কিছু কনসিডারেশনের দরকার আছে। যে আমি এই যে একটা নিরাপত্তা টেস্ট করতে চাচ্ছি, সেখানে আমার কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা আমাকে করা উচিত, যে একদম ফার্স্ট স্টার্ট দিয়ে আলাদা সেকশন করি, যে ক্রেডেনশিয়াল যেটা আছে, মনে করুন রকমারি.কম, এখন এটার আপনার সিকিউরিটি টেস্ট করতে বললো। এটা আপনি নর্মাল একজন ইউজার হিসেবে যখন রকমারি.কম কিন্তু সবাই প্রবেশ করতে পারে, আপনি যদি এখনো সার্চ দেন আপনাকে বইয়ের নাম টাম এগুলো শো করবে। কিন্তু যখন আপনি লগ ইন করা থাকবেন, তখন কিন্তু আরো কিছু ফাংশনালিটি বা ফিচার আপনাকে এক্সট্রা শো করবে। আহ, শুধুই কি রকমারি.কম না, বিভিন্ন ওয়েবসাইটে এরকম ফাংশনালিটি দেখা আছে যে আপনি লগ ইন করা ছাড়া যখন তথ্য নিতে যাচ্ছেন, ব্রাউজ করতেছেন বা কোনো স্ক্যান দিচ্ছেন, কিছু ইনফরমেশন আপনাকে হাইড করে রাখবে। আর আপনি বিভিন্ন ক্রেডেনশিয়াল দিয়ে, বা ক্রেডেনশিয়াল বলতে তাদের এই ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে, এই টাইপের তথ্যগুলো, লগ ইন করার তথ্য, এগুলো দিয়ে স্ক্যান গুলো দিবেন, তখন আরো বেশি তথ্য আপনি পাবেন। তো অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার, বা আপনি যখন সিকিউরিটি অ্যানালাইসিস করতে যাবেন, আপনি দুইটাই এখানে অ্যাপ্লাই করবেন। যে প্রথমে আপনি আপনার এই ক্রেডেনশিয়াল যদি থাকে, ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট খোলার অ্যাক্সেস থাকে বা উপায় থাকে, আপনি অ্যাকাউন্ট খুলে একবার স্ক্যান দিবেন, আর অ্যাকাউন্ট ছাড়া একবার স্ক্যান দিবেন। ঠিক আছে, এটা একটা ভালো টেকনিক। তাতে হয় কি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি খুঁজে বের করতে পারবেন। এটা টিপস বলা যেতে পারে বা টেকনিক বলতে পারেন। আর এরপরে হচ্ছে কি আমাদের কনসিডারেশন, বা একটা কাজ শুরু করার আগে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে গিয়ে প্রথমেই হচ্ছে টাইম। আমি কোন টাইমে তার এখানে সিকিউরিটি অ্যানালাইসিস করতে যাব। এখন অ্যানালাইসিসের যে টুলস গুলো আছে, সিম্পলি আমরা তাদের এনম্যাপ যেটা বলেছিলাম, ওটাও এক প্রকার অ্যানালাইসিস এরই টুলস। এখন এটা দিয়ে যদি আপনি স্ক্যান দেন, খুব বেশি ডাটা আপনি সেন্ড করলে তাদের সার্ভার কিন্তু ক্র্যাশ করতে পারে, এটা একটা ডাউন হয়ে যেতে পারে, বা তাদের বিজনেসের ক্ষতি হতে পারে। এজন্য আপনাকে সিকিউরিটি টেস্টের আগে টাইমটা যদি সম্ভব হয় ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিলেন। আর ক্লায়েন্ট যদি তথ্য না দেয় যে কখন করবেন, স্পেসিফিক না বলে দেয় যে আপনি যখন ইচ্ছা তখন করতে পারেন, তখন আপনি নিজে থেকে ভালো যে তার বিজনেসটা কোন সময় অ্যাক্টিভ থাকে এটা একটু কনসিডার করে মাথায় রেখে ওই টাইমটা ব্যতীত অন্য টাইমে আপনি স্ক্যান গুলো দেওয়ার চেষ্টা করবেন। তাতে সুবিধা কি, তার বিজনেসটা ইন্টারাপ্ট হবে না বা অসুবিধা হবে না। অনেক সময় সার্ভার ডাউন হয়ে যেতে পারে, তাহলে আপনার বিজনেস কিন্তু ক্ষতি। এরপরে আপনি কি কি প্রোটোকল ইউজ করছেন, সেটাও আপনার মাথায় রাখতে হবে। এখন আপনি তার এসএনএমপি প্রোটোকলে স্ক্যান দিচ্ছেন বা এটার তথ্য বুঝতে চাচ্ছেন, আমরা বলছিলাম এসএনএমপি কি করে, নেটওয়ার্কের ডিভাইস যেগুলো আছে এগুলোর বিভিন্ন তথ্য সংগ্রহে রাখে। এখন আপনি ওই প্রোটোকলে স্ক্যান দিলেন, এসএনএমপি এজেন্ট যেটা আছে ওটা ডাউন হয়ে গেল, তার কিন্তু তার বিজনেসে কিন্তু অনেক ক্ষতি। তো এরকম বিভিন্ন জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কি কি প্রোটোকল আমি স্ক্যান দিচ্ছি, কি টাইপের স্ক্যান দিচ্ছি। আমরা সিন স্ক্যান, ইউডিপি স্ক্যান গুলো দেখেছি, এটা আমাদের কনসিডারেশনে রাখতে হবে। এরপরে তার নেটওয়ার্ক টপোলজিটা কেমন, আমি আপনাদের নেটওয়ার্ক ক্লাসে টপোলজি নিয়ে আলোচনা করেছি। যে হতে পারে আপনাকে সিম্পলি একটা আইপি অ্যাড্রেস বা কতগুলো আইপি অ্যাড্রেস দিয়েছে, ভালো কথা, কিন্তু তার নেটওয়ার্ক টপোলজিটা মনে করুন ও হাইব্রিড একটা নেটওয়ার্ক,
যে আপনাকে স্ক্যান করতে দিয়েছে তার স্টার নেটওয়ার্ক যেটা ছিল, স্টার টপোলজির একটা সেকশন স্ক্যান করতে দিয়েছে, কিন্তু আপনার অটোমেটিক টুলস কি করেছে, তার ইন্টারনাল নেটওয়ার্ক যেটা আছে বা হাইব্রিড নেটওয়ার্কের দুইটা সেকশন চিন্তা করুন। আপনার এ সেকশন যেটা ওটা স্ক্যান করতে দিয়েছে, বি নাম্বার সেকশনটা আপনার আউট অফ স্কোপ, কিন্তু আপনি যদি এটা না বুঝে স্ক্যান দিয়ে ফেলেন এ টু জেড সব, তখন তার ইন্টারনাল নেটওয়ার্কে কিন্তু একটা প্রেসার পড়তে পারে, এবং অনেক সময় এই ক্ষতিগুলোর কারণে বা এই ভুলভাল স্ক্যান দেওয়ার কারণে আপনার আউট অফ স্কোপ স্ক্যান দেওয়ার কারণে অনেক সময় আপনার আইনি জটিলতাতেও পড়তে পারেন, টাকা পয়সা তো পাবেন না, উল্টে জরিমানা দিয়ে আসতে হবে। ঠিক আছে, এর জন্য নেটওয়ার্ক টপোলজিটা, যে তার ইন্টারনাল নেটওয়ার্কটা কেমন সেটার একটা আইডিয়া আপনাকে করে নিতে হবে, বা যদি সম্ভব হয় তাকেই জিজ্ঞাসা করে নিতে পারেন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যাতে, তাকে জিজ্ঞাসা করতে পারেন। এরপরে ব্যান্ডউইডথ লিমিট যেটা আছে, এটাও আমাদের কনসিডারেশনে রাখতে হবে। যে আমি আপনাদের বলেছিলাম যে ম্যাস স্ক্যান টুলস যেটা আছে, এটা পুরো ইন্টারনেটকে 5 মিনিটে স্ক্যান করে ফেলতে পারে। বুঝতে পারছেন যে কি হিউজ পরিমাণ ডাটা সে একসাথে সেন্ড করতে পারে, নেটওয়ার্ক প্যাকেট। এখন আপনি এরকম হিউজ পরিমাণ, এটাও যদি আপনার একটা লিমিটেশন মাথায় রাখতে হবে, যে যেই নেটওয়ার্কে বা যেই সার্ভারে স্ক্যান দিচ্ছেন সেটা যদি নিতে না পারে, বা সেখানে যদি লিমিটেশন থাকে যে একসাথে 100টার বেশি সে কানেকশন নিতে পারে না, আপনি একাই 1000 কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তাতে আপনি স্ক্যান দিবেন কি, আগেই 10 অ্যাটাক হয়ে ভাই যাচ্ছে। সাউন্ড বুঝা যাচ্ছে না। সবার কি এমনই সমস্যা হচ্ছে সাউন্ডে? না ক্লিয়ার তো। পর আর কি আর শোনা যাচ্ছে না ভাই ক্লিয়ার। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ব্যান্ডউইডথটাও আপনার কনসিডারেশনে রাখতে হবে, যে আপনি অ্যাকচুয়ালি কি পরিমাণ ডাটা আপনি সেন্ড করতে পারবেন, এটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন, উনি না বললে নিজে থেকে জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে, কারণ এগুলো অনেক সেন্সিটিভ ইস্যু, অনেক অনেক ক্লায়েন্ট আছে বুঝে না। ঠিক আছে, আপনাকে স্ক্যানে কাজ দিবে কিন্তু এই জিনিসগুলো বুঝবে না। আর এরপরে যেটা ওল্ড যে কম্পিউটার গুলো দেখা যায়, অনেক সময় এগুলো কি করে, আপনি নর্মাল স্ক্যানই দিচ্ছেন কিন্তু এটাতে সাপোর্ট করতে পারছে না। 2 জিবি র্যামের একটা কম্পিউটার মনে করুন কোথাও রান করছে, সে সাপোজ এরকম একটা রান করছে, আপনি সেটাতে যদি একটা স্ক্যান দেন, ও তো নর্মাল, আপনি এন ম্যাপে একদম নর্মাল স্পিডের স্ক্যান দিয়েছেন, অল্প অল্প প্যাকেট সেন্ড করা, সেটা দিলেও কি হতে পারে, তার সিস্টেমটা ডাউন হয়ে যেতে পারে। এজন্য এটা তথ্য আপনাকে আগে কনসিডার করে তথ্যটা নিতে হবে, যে ভাই আপনার ওখানে ওল্ড কোনো সিস্টেম এই জাতীয় কিছু আছে কিনা, যদি থাকে আমি স্ক্যান দিলে কিন্তু ওটা ডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের আগে কনসিডার করে নিতে হবে। অনেকেই এইগুলো ফোকাস না করেই কাজ পেয়েছি, কাজ শুরু করে দিয়ে এই কাজগুলো করে থাকে। সবসময় যে সমস্যা হয় তা কিন্তু না, কিন্তু কখনো কখনো হতে পারে। আর একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হিসেবে আমাদের প্রফেশনাল মাইন্ডসেটটাই কি রাখতে হবে। তো আমরা অনেক অনেক কনসেপ্ট দেখলাম, অনেক কিছু জানলাম। আমি এখন আমাদের কালি লিনাক্সটা রান করে ফেলি, এটা দিয়ে আমরা এখন স্ক্যানিং এর কনসেপ্ট গুলো দেখবো। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ বল। আপনি না বলছিলেন না আমাদের ল্যাব কিভাবে তৈরি করতে দেখাবেন আগে ফার্স্টে? হুম হুম, ওটা আপনার ল্যাব ক্লাসে গেলে, এখন এখন না। ওকে ভাই। আবার কালি লিনাক্সটা রান হচ্ছে। আরেকটা বিষয়, আমি আপনাদের একটা টুলস দেখাবো নেসাস নাম করে। তো আপনাদের যাদের এসএসডি ড্রাইভ আছে তাদের তো ভালো, যাদের এইচডিডি ড্রাইভে সেট আপ দেয়া বা এটা ইউজ করেন তাদের কিন্তু একটু সমস্যায় পড়তে হবে, কারণ অনেক ভারী সফটওয়্যার তো এই অ্যানালাইসিসের, এটা একটা ইস্যু। আর আরেকটা বিষয়, অনেক ইনস্ট্রাক্টরকে দেখেছি এরা কি করে, এই অটোমেটিক টুলস খালি এগুলো অটোমেটিক টুলস গুলো দেখায় 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 স্টুডেন্টদের মাথা মতো নষ্ট করে নেয়। আসলে যেটা হয়, আপনি একটা সিম্পলি চিন্তা করুন, এই যে আপনি মনে করেন একটা বিজনেসম্যান, খুব বড় একটা প্রতিষ্ঠান আপনার আছে, এখন আপনি আপনার কাজের সুবিধার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারেন, সেটা ভালো। একটা অ্যাসিস্ট্যান্ট কি করবে, আপনার ফাইলগুলো অর্গানাইজ করে দিল, আপনার আজকে কোথায় কোথায় মিটিং আছে সেটা ঠিক সময় মতো আপনাকে মনে করায় দিল। হ্যাঁ, এই যে ছোটখাটো টুকটাকে হেল্প করা, এই কাজগুলো করতে পারে, এটা ঠিক আছে, এটা আমার বসের জন্য কি উপকারী। এখন প্রতিষ্ঠানের বস হিসেবে আপনি যদি অবস্থা এমন হয় যে ওই অ্যাসিস্ট্যান্টের বুদ্ধিতে আপনি চলা শুরু করছেন, আপনি বিজনেসে কি সিদ্ধান্ত নিবেন, এই মাসে কাকে নতুন জব দিবেন, কাকে ছাঁটাই করবেন, এই যে গুরুত্বপূর্ণ তথ্য সিদ্ধান্তগুলো, এটা যদি আপনি অ্যাসিস্ট্যান্টের উপর নির্ভর হয়ে যান, তখন বিজনেস আপনার কি চালাচ্ছে, আপনি না অ্যাসিস্ট্যান্ট? অবভিয়াসলি আপনার অ্যাসিস্ট্যান্ট চালাচ্ছে, এবং তাতে কি হচ্ছে, আপনার বিজনেসটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনার যে মাইন্ডসেট, আপনি অভিজ্ঞতা মাইন্ডসেট সবই আছে,
কিন্তু সেটা আপনি ইউজ না করে অ্যাসিস্ট্যান্টে পরনির্ভর একটা জীবন আপনি পার করছেন। সেম জিনিসটা, সেম কনসেপ্টটা আমাদের এই হ্যাকিং এর টুলস গুলোর উপর প্রযোজ্য। এই যেটা বলছিলাম তো অনেক ইনস্ট্রাক্টর করে বা অনেক টিউটোরিয়ালে করে কি খালি এই অটোমেটিক স্ক্যানার গুলো দেখায়, এটা আপনার একটা অ্যাসিস্ট্যান্ট। আপনি হ্যাকিং এর কাজে গিয়েছেন, সে আপনাকে কিছু তথ্য দিয়ে হেল্প করবে, সাহায্য করবে, কিন্তু পুরোপুরি এই তথ্যের উপরে নির্ভর হয়ে গেলে চলবে না। হতে পারে আপনার টুলসে ভুল রিপোর্টও তো দিতে পারে, ভুল স্ক্যান আউটপুটও তো দিতে পারে, তাই না? আমরা এনম্যাপ স্ক্যানে দেখেছি যে অনেক সময় ফায়ারওয়াল থাকলে এনম্যাপ নিজেই কনফিউজড হয়ে যাচ্ছে, এটা কি ওপেন আছে না ফিল্টার্ড আছে, তাই না? তো এরকম এই স্ক্যানার টুলস গুলো, এটা তো এদের তো মানুষের মতো মস্তিষ্ক নেই, এরা জাস্ট কিছু কমান্ড, কিছু প্রোগ্রামিং লাইনের উপর বেস করে কাজ করে। তো যার কারণে আগেই মাইন্ডসেটটা এমন রাখুন যে হ্যাঁ আমরা অটোমেটিক স্ক্যানার চালাবো, সেটা সাহায্য নিব, কিন্তু এটার পুরোপুরি এটার উপর নির্ভর হয়ে পড়বো না। ঠিক আছে? তো প্রথম যেটা আমাদের অটোমেটিক স্ক্যানার বা এটার জন্য কাজে লাগবে সেটা হচ্ছে বার্ব সুইট। তো বার্ব সুইট জিনিসটা আমাদের এখানে কমিউনিটি এডিশন রান করছি। যদি আপনাদের কারো প্রফেশনাল এডিশন লাগে, বেটার অপশন আপনি তাদের লাইসেন্সটা কিনে নিতে পারেন। অনেকেই আছে কি করে ক্র্যাক ভার্সনটা সাপ্লাই দেয়, ক্র্যাক ভার্সন ইউজ করে। তবে ওই আপনাদের ম্যালওয়্যার ক্লাসে বলেছিলাম যে এই ক্র্যাক জাতীয় জিনিসগুলো অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিজেরাও কিন্তু যে এমএসএফ পিসি দিয়ে পেলোড তৈরি করা দেখেছি, ওই পেলোডই আপনাকে একটা সেন্ড করে দিল বার্ব সুইট ক্র্যাকের নাম করে, তাই না? যদি এরকম করে আপনি কিন্তু বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না। তাতে কি হচ্ছে, আপনি বার্ব সুইটের ক্র্যাক নামাচ্ছেন, উল্টে আপনি নিজেই হ্যাক হয়ে যাচ্ছেন। তো আমাদের ক্র্যাকের দরকার কি? ক্র্যাকের বদলে আমি কমিউনিটি এডিশন দিয়ে অনেক ভালো কাজ করতে পারবো। আর যদি একান্তই আপনার প্রয়োজন পড়ে, আপনি লাইসেন্সটা কিনে নেন। ঠিক আছে? যারা প্রফেশনাল শুধুই ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর কাজ করে থাকে, তারা অধিকাংশ মানুষই বার্ব সুইটটার প্রফেশনাল এডিশনটা কিনে নেয়। আর প্রফেশনাল যদি নাও কেনেন অসুবিধা নেই, ওয়েব স্ক্যান দেওয়ার আরেকটা অল্টারনেটিভ টুলস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই, এখনই দেখিয়ে দিচ্ছি। তো বার্ব সুইট জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু এক্সাম্পল একটা রেখেছি। যে অনেক সময় হয় কি, আমরা বার্ব সুইটের দুইটা ফাংশনালিটি আছে। একটা তো অটোমেটিক স্ক্যানার, আপনি যেই সাইট ব্রাউজ করছেন সে আপনি দুই বলে দিতে পারেন যে আপনি স্ক্যান অ্যাক্টিভ স্ক্যান করবেন না প্যাসিভ স্ক্যান করবেন, সে ওই অনুসারে আপনার স্ক্যান করতে থাকবে, কোনো নিরাপত্তা দুর্বলতা থাকলে সেটা বলবে। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে, বা মূল সুবিধাটাই আসলে শুরু হয়েছিল এই প্রক্সি জিনিসটা দিয়ে। প্রক্সি জিনিসটা কি, অনেক সময় হয় কি আপনার যে ব্রাউজার আছে, যেমন আমাদের ক্রোম ব্রাউজার যেটা বর্তমানে, এটা কিন্তু মনে করুন একটা ওয়েব দুর্বলতা আছে, সেটা নাম হচ্ছে এক্সএসএস ইনজেকশন, এটা কিন্তু ব্লক করে দেয়। এখন আপনি ক্লায়েন্ট, এই যে আমার সার্ভার, আমি বুঝতেছি বা আমি ট্রাই করতে চাচ্ছি যে ওখানে কোনো এরকম দুর্বলতা আছে কিনা, কিন্তু আমার ব্রাউজারই এখানে ব্লক করে দিচ্ছে, তার সার্ভারে কিছু করুক আর না করুক। ঠিক আছে? এই একটা ইস্যু দেখা যেতে পারে। আবার অনেক সময় হয় কি, এই যে আমার ব্রাউজারে যে অংশটা দেখতে পাই, একটা ওয়েবসাইটে গিয়েছি youtube.com, এটা শুধু ডিজাইনটা কিন্তু আমরা দেখতে পাই যারা HTML CSS করেছেন। আমরা ওয়েবসাইটে কি দেখি, ওই HTML CSS টুকুই দেখি, কিন্তু পিছনে কি কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু আমরা দেখতে পাই না বা দেখি না। ঠিক আছে? নর্মালি দেখা যায় না। এটার জন্য কি করা হয়, এই যে বার্ব সুইট নামে যে টুলসটা দেখতে পাচ্ছেন, এটা ইউজ করা হয়। ও কি করে, ও আসলে এরকম একটা মাঝখানে বসার মতো একটা আর্কিটেকচার তৈরি হয়ে যায়। আপনি তথ্যটা সেন্ড করছেন, এটা আগে বার্ব সুইটে যাবে, এরপর আপনি চাইলে এখানে মডিফাই করেন, কোনো তথ্য পরিবর্তন করেন, আপনার ব্রাউজার কিন্তু ব্লক করতে পারছে না। বা ওই দিক দিয়ে আপনি দেখতেও পাচ্ছেন যে কি হচ্ছে, সার্ভার থেকে কি রেসপন্স আসছে। হ্যাঁ, ও মাঝখানে বসে একটা থার্ড পার্টির মতো তথ্য যেটা যাচ্ছে ওর মাঝখান দিয়ে যেতে হবে, যেটা আসতেছে সার্ভার থেকে রেসপন্স ওর কাছ দিয়েই ঘুরে আসবে। ঠিক আছে? আমি আপাতত এটার বেসিক কনফিগারেশনটা আমি আপনাদের দেখিয়ে দিই। আর আপনাদের এটা যেহেতু ওয়েবসাইট রিলেটেড, এটা আপনাদের ওয়েব সেকশনে এটা নিয়ে আমরা কাজ করব বা ওখানে আলোচনা করব। ঠিক আছে? আপাতত টুলসটার সাথে পরিচয় করাটা মুখ্য। তো যেটা করতে হবে, বার্ব সুইটটা কনফিগার কিভাবে করবেন, এই প্রক্সি সেটিংসে গিয়ে আপনি চাইলে এখানে এই বার্ব সুইটের সাথেই এখন বর্তমান যে আপডেট ভার্সন আছে এটা ব্রাউজার দিয়ে দেয়, আপনি চাইলে এই ব্রাউজারটা ওপেন দিতে পারেন। এটা ভালো অপশন, যদি আপনার কোথাও কোনো সেটিংস করা ছাড়াই আপনি এটা ইউজ করতে পারবেন। সাপোজ আমি যেতে চাচ্ছি bbc.com, এই সাইটটাতে যেতে চাচ্ছি, আমি এটাতে রিকোয়েস্ট দিলাম। দেখুন আমার কিন্তু bbc.com এ যায় নাই, এই রিকোয়েস্টটা আমার এখানে চলে এসেছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ হচ্ছে, কি কি তথ্য যাচ্ছে, আমার ব্রাউজারের তথ্যটা এখানে যাচ্ছে, আমি
কি ফেচ করতে যাচ্ছে, হ্যাঁ এরকম তথ্যগুলো যাচ্ছে। আমি ফরওয়ার্ডে ক্লিক করলে ওই আমার কাছ থেকে ডাটা প্যাকেটটা সেন্ড হলো, এখানে অনেকগুলো ডাটা প্যাকেট যাচ্ছে দেখুন। এরপরে আমার এই যে রেসপন্সটা এখানে আসা শুরু করেছে, দেখেছেন? আগে আমার ব্রাউজ এখানে গিয়েছে, দেন এখান থেকে এই যে দেখুন এবার আমার রেসপন্স আসা শুরু হয়েছে। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখানে দেখুন এটা প্রো ভার্সন যেটা, ওটাতে আপনার এই সুবিধাটা দিবে যে এখানে সে অটোমেটিক্যালি বিভিন্ন নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করবে। আপনি চাইলে যাতে স্ক্যান দিতে পারেন, রাইট বাটন ক্লিক করে বা মনে করুন যে টার্গেট সেকশনটা, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে অ্যাড টু স্কোপ দিতে পারেন। এই যে স্ক্যানটা আমার এখানে খোলা হয়ে আছে কারণ আমারটা ফ্রি এডিশন। স্ক্যান দিলে সে নিজেই বিভিন্ন ওই যে সিকিউরিটি অ্যাসেসমেন্ট যেটা বললাম সে করতে থাকবে। ভাইয়া, হ্যাঁ বলুন। এটা কি আমরা ইউটিউব কেও সার্চ করতে পারবো যেটা দুর্বলতা পাওয়া যাবে, বা ওখানে যা আছে বা এইসব কি ধরা যাবে এটা দিয়ে? বুঝিনি। ইউটিউব ইউটিউবে কি সার্চ করে জানা যাবে এইসব দুর্বলতাগুলো? কিসের এই টুলসটা নিয়ে? জি জি। হ্যাঁ, এই বার্ড সুইটের অনেক টিউটোরিয়াল পাবেন, এটার আরো বিস্তারিত অনেক কাজ পাবেন। অনেক সময় যে ইউটিউবের যে এই যে দুর্বলতা ধরে, ভাইরাস ধরে বা অনেক কিছু আমরা টেস্ট করতে পারি, এটা শুনি প্রায়, এটা কি এটা দিয়ে টেস্ট করতে পারবো আমরা? হ্যাঁ, আপনি এই টুলসে ট্রাই করে দেখতে পারবেন। আচ্ছা, এটা আমাদের একটু দেখিয়ে দিবেন যে আমরা ইউটিউবে অনেক সময় এটা দিয়ে অনেক ইনকাম করা যায়। আহ, আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না আপনি কি নিয়ে প্রশ্ন করছেন, যাই হোক। হ্যাঁ, ইউটিউবে অনেক সময় অনেক সাইট আছে, দুর্বল সাইট গুলো আছে যেগুলো আমরা ওটা দেখিয়ে ওনাদের কাছ থেকে অনেক মানে ওনারা আমাদেরকে প্রাইজ মানি দেয় যদি আমরা দুর্বল সাইট গুলো আমাদেরকে খতম করতে পারি। এই টুলস দিয়ে কি আমরা ওই সাইট গুলো ট্রেস করতে পারবো, মানে ওই দুর্বল সাইট গুলো, হ্যাঁ হ্যাঁ, ওগুলো চেক করতে পারবেন। ম্যালওয়্যার গুলো ধরতে পারবো আমরা? ম্যালওয়্যারের ক্ষেত্রে আপনার অরিজিনাল ব্রাউজার দিয়ে না যাওয়াটাই ভালো। ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, স্যান্ডবক্স ইউজ করতে পারেন। আমি সম্ভবত আপনাদের ম্যালওয়্যার ক্লাসে দেখিয়েছিলাম। যদি আপনাকে কেউ ফিশিং লিংকও পাঠিয়ে থাকে, আপনার জন্য বেটার অপশন এই ব্রাউজার স্যান্ডবক্স। এটা হচ্ছে গিয়ে তাদের ক্লাউডে, মানে এই যে ওয়েব সার্ভার browserlink.com, সেখানে আপনাকে একটা ব্রাউজার দিবে, ওয়েব ব্রাউজার, সেটা দিয়ে আপনি লিংকে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, কোনো যদি ম্যালওয়্যার জাতীয় কিছু হয়ে থাকে বা ফিশিং জাতীয় হয়ে থাকে, আপনি এখানে এসে একটু উপরের দিকে দেখানোর কথা, এই যে এখানে এসে আপনি লিংকটা খালি পেস্ট করবেন, কি অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন সেটা দিবেন, ব্রাউজারের নাম দিবেন, এটা আপনার নিজের ইচ্ছা মতো একটা দিয়ে রান করলেই আপনি ওই লিংক গুলো এখানে চেক করতে পারবেন। ঠিক আছে, আর আপনি সম্ভবত এই জাতীয় কিছু বলছিলেন। জি তো জি। তাই, হ্যাঁ যাই হোক, আমরা আমাদের আবার আলোচনায় ফেরত আসি। তো বার্ব সুইটের এই একটা সুবিধা আছে, যে এটা একটা মার্কেট প্লেস মতো আছে। আমার এখানে শো করবে না, আমার তো ফ্রি ভার্সন। তো এটা অটোমেটিক্যালি বিভিন্ন রকম নিরাপত্তা দুর্বলতা করে, এই যে দেখুন সে নিজেই একটা অ্যানালাইসিস রিপোর্ট মতো এখানে দিয়ে দিচ্ছে, কি কি রেমেডিয়েশন করতে পারেন এগুলো দিয়েছে। এটা একটা খুব ভালো হেল্পিং হ্যান্ড হিসেবে বার্ব সুইটের প্রো এডিশনটা কাজ করে থাকে। তবে বেটার, এবং আমারও সাজেশন যে ক্র্যাক ভার্সন ব্যবহার না করে পারলে এটার প্রো এডিশন যেটা আছে সেটা কিনে ব্যবহার করুন। ঠিক আছে, আমি এটা কেটে দিই। প্রাইসটা কিরকম পড়ে ভাইয়া? $400 পার ইয়ারে। তো আপাতত $400 খরচ করার দরকার নেই, আপনারা যেহেতু বিগিনার স্টেজে, এখনই তো সবার আর্নিং এরকম না। ঠিক আছে, আপাতত আমরা ফ্রি এডিশন দিয়েই কাজ করতে পারবো। তো এরপরে যেটা লাগবে বা বেটার অপশন বললাম, আহ, সেটার নাম হচ্ছে জ্যাপ, জ্যাপ প্রক্সি। এটা বার্ব সুইটের, এটা বার্ব সুইটের যে জ্যাপ, এখানে সার্চ দিলেই চলে আসতেছে, বার্ব সুইটের একটা অল্টারনেটিভ আকারেই তৈরি করা, এবং এটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, এখানে টাকা পয়সার কিছু লাগে না। এবং বার্ব সুইটের প্রো এডিশনের যেরকম সুবিধা, ওরকম অনেক সুবিধা আমার এই ওয়াসপ জ্যাপের সাথেই ইনক্লুডেড। যেটা অটোমেটিক স্ক্যান যেটা বলে, হ্যাঁ সেটা আমি এটা দিয়ে দিতে পারবো, আমার তথ্যগুলো সেভ রাখতে পারবো। তো আমার একটা রান হচ্ছে, আসুক আমি দেখাচ্ছি।
ভাইয়া এর মধ্যে একটা প্রশ্ন করি। বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদেরকে এরকম একটা শীট দেন, যে শীটটা হলো কি বিভিন্ন যেমন নেটওয়ার্কিং স্ক্যানিং, আমাদের ওয়েবসাইট স্ক্যানিং, এদের জন্য যে টুলস গুলা ব্যবহার করা হয় এক এক সাইটের জন্য এক একটা, এরকম কোন শীট আছে যে এটা হ্যাঁ, হ্যাঁ। চার্ট করা থাকবে, আমরা এই চার্ট গুলো দিয়ে এটা করবো, এই চার্ট গুলো দিয়ে এগুলো করবো, শীট হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। স্যার? হ্যাঁ, আমি তৈরি করে আমাদের কিছু দিয়ে ওটা আমি তাহলে আমরা ভেবেছি। খুঁজে পাবো না, যে বিগত হ্যাঁ, হ্যাঁ। যতগুলো টুলস দেখিয়েছেন হুম, এগুলো না মানে একটার সাথে একটা মিলে যায়, তো ধরতে পারি না, যার আচ্ছা, কারণে আচ্ছা, ওইটার সাথে যদি সামনে ফ্রন্টে থাকে তা আমি এটা দিয়ে এটা দিয়ে এটা করতে পারবো, এটা আমাদেরকে দিয়ে। আচ্ছা, আচ্ছা, আমি ওটা কারণ আপনাদের সামনে ড্রাইভে না আপলোড। থাকলে তো আমাদের জন্য একদম মরুভূমি, কারণ আমরা তো হ্যাঁ, হ্যাঁ। টেস্ট করতে পারবো না। ওটা আমি আগের ব্যাচে যেটা করেছি কোর্সের শেষের দিকে গিয়ে ওটা দিয়েছি। ঠিক আছে, এটা আপনি যেহেতু এখন চাচ্ছেন আমি এখনই দিব, অসুবিধা নেই। তো এখানে আপনার প্রথম না, গত ব্যাচে আমাদের এখানে ওই ইলেকট্রিক ছিল না, যে আজকে রাত্রে আসছে, যেটা আমি গত ক্লাসেও জয়েন করতে পারি নাই, ক্লাসও দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। তো এটা এখানে প্রথমে যেটা যাচ্ছে আপনার কোনো একটা পোর্ট সে ডেডিকেটেডলি চাচ্ছে, যেহেতু পোর্ট 8080 যেটা ওটা বার্ব সুইট ইউজ করে থাকে। ঠিক আছে, এটা এখানে দিলেই ইরর করবে, তো 8081 ডিফল্ট যেটা আছে এটা দিলেই এনাফ। আর এখানে আপনাকে প্রথম যেটা জানতে চাচ্ছে, এই যে আপনি স্ক্যানিং এর কাজগুলো করছেন, সাপোজ এরকম একটা ওয়েবসাইটের অনেকগুলো সাবডোমেইন থাকতে পারে, এরকম অনেক তথ্য থাকতে পারে, এগুলো আপনি কি করবেন, কোথায় রাখবেন? তো এখানেই চাইলে আপনি ওয়াটসঅ্যাপ সফটওয়্যারটা ইউজ করে এগুলো সেভ করে রাখতে পারেন। যদি চান আপনি এখানে ইএস দিতে পারেন। যেহেতু আমি আপাতত চাচ্ছি না, আমি এটা নো করে দিই। এটা আমরা আরো দেখবো এটা নিয়ে আলোচনা। তবে এটা কিভাবে করতে হয়, যে অটোমেটেড স্ক্যান আমার এখানে অপশন দেয়াই আছে। আপনি জাস্ট এখানে ইউআরএলটা দিবেন, কোন ইউআরএল এ আপনি স্ক্যান বা সিকিউরিটিটা টেস্ট করতে চান, জাস্ট ওটা দিলেই, দিয়ে আপনি মনে করুন আমি xyz.com একটা নাম দিই। ও আরেকটা বিষয়, এটা আমি ক্লোজ করে দিই, আমি বলছি ওটা কি জিনিস আসলো। xyz.com এটা দিয়ে যে অ্যাটাক বাটনে ক্লিক করলে আমার এখানে এটা ভ্যালিড না, bbc.com, দেখুন আমার এটা bbc.com এ স্ক্যান করা শুরু করবে। তো এই যে নিচের এটা চাইলে আপনি টেনে বড়ও করতে পারবেন। তো আহ, দেখুন এই যে সেকশনটা প্রথমে কি করছে, স্পাইডার করছে, এরপরে স্ক্যান করে যে আউটপুট যেটা আসবে, আহ, এই যে দেখুন এইখানে অ্যালার্ট আকারে আউটপুটটা এখানে শো করবে। ঠিক আছে, অ্যাক্টিভ স্ক্যানটা এখানে রান করছে, চাইলে এখানে আরো কিছু প্লাগ ইন আপনি অ্যাড করতে পারেন। তো এটা আমরা আপাতত অত মাথা নষ্ট করা দরকার নেই, আমি এটা অফ করে দিতে চাচ্ছি। এই যে দেখুন এই যে বাটনটা, এটা দিলে অফ হয়ে যাবে, আর পাশে যেটা ছিল ওটা দিলে পজ হয়ে যেত। একদমই ইজি এই টুলসটা ব্যবহার করা। আর এটার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই যে মার্কেট প্লেস, তিনটা রঙিন বাটন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে তিনটা বক্স মতো, এটাতে ক্লিক করলে এটা কি, যে বিভিন্ন মানুষ যে এই বিভিন্ন রকম স্ক্যানার যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো, যেমন ডিরেক্টরি লিস্ট, এটা আপনাদের কাজে লাগবে ব্রুট ফোর্স টাইপের কাজ করতে গেলে। বা এই যে পোর্ট স্ক্যানার, আপনি এই ওয়াস্প জ্যাপ দিয়ে আপনি পোর্ট স্ক্যানের কাজগুলো করতে পারবেন। সেরকম মডিউল এখানে আছে, এই যে বক্সটা এটা সিলেক্ট করে আপনি নিচের দিকে নিলেই, এটা একটু আমার ছোট করতে হবে। এই যে এখানে এটা দিয়ে আপনি যে ইনস্টল সিলেক্টেড এই যে বাটনটা, এটা দিলে এটা ইনস্টল হয়ে যাবে। আবার চাইলে এখান দিয়ে আপনি সবগুলো আপডেট করতে পারবেন। আপডেট অল দিলে আপনার যে মডিউল গুলো আছে এগুলো সব আপডেট করে লেটেস্ট ভার্সনটা চলে আসবে। ঠিক আছে, আমি মেবি আর ডাবল ওখানে দিলে ডাউনলোড হবে ওখানে পাশেরটা? ডাউনলোড অপশন, জি। না এটা মেবি নতুন এসেছে, আমি কালকে আপডেট দিয়েছি এটা, ও আমি এখনো আচ্ছা। জানি না এটা বাটনের কাজ কি। তবে সিম্পল, আপনি এই যে নিচে আপডেট অল লেখাটা আছে এটা দিলেই আপডেট হয়ে যাবে। যে আপডেট অল দিলে সব আপডেট হয়ে যাবে। তো এটা আপাতত এতটুকুই থাকুক, আমাদের অটোমেটিক স্ক্যানিং এর কাজগুলো এটা দিয়েই হয়ে যাবে। আমাদের বার প্রো যদি আমি না ক্র্যাক ভার্সন নাও ব্যবহার করি, এই এটা দিয়ে আমার কাজ চলবে। এটা অফ করে দিই। আর এরপরে যেটা আরেকটা টুলস, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইট গুলো আছে সেটা অটোমেটিক স্ক্যান করে তথ্য বের করার সেই টুলসটা। আপনাদের কারো ওয়ার্ডপ্রেস সাইট আছে নিজস্ব? থাকলে দিতে পারেন। হ্যাঁ, চ্যাটে একজন দেন, আমি তাহলে সেটা স্ক্যান দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওয়ার্ডপ্রেস নিজস্ব কোনো ওয়ার্ডপ্রেস সাইট থাকলে দিতে পারেন। ভাইয়া তো একটা প্রশ্ন আছে। বলুন।
যে আপনি এই যেভাবে আমাদেরকে সিরিয়াল অনুযায়ী দেখাচ্ছেন স্টেপ বাই স্টেপ, এর কি কোনো বই কি বাজারে আছে যেটা আমরা এই সহজে আরো কনসেপ্ট করে নিতে পারি, যেটা আমি আরো বুঝতে পারবো? এরকম হ্যাঁ, আমি বই তো বই আপনাদের ওই প্রথম ক্লাসের দিকেই লিখে দিয়েছিলাম মেসেঞ্জারে। ঠিক এইভাবে যেভাবে আপনি হ্যাঁ হ্যাঁ, আবার আপনি ইসি কাউন্সিলের অফিসিয়াল ট্রেনিং যেটা আছে ওখানে গেলেও এরকম পাবেন মেথোডোলজিক্যালি আগানো। আচ্ছা, আরেকটা বই যেটা আমি পিডিএফ করা আছে, যে হ্যাকার প্লে বুক, যেটা হুম। 3টা ভার্সন, ওটা আমার পিডিএফ করা আছে। ওইগুলো দেখলেও কি আমি কনসেপ্ট নিতে পারবো? ওটা কত নাম্বার ভার্সন 2 না? 1 2 3 3টা পিডিএফ করা হ্যাঁ, আছে। আপনি 1 থেকে পড়াটা শুরু করতে পারেন। 1টা খুব সুন্দর করে মানে স্টেপ বাই স্টেপ সে আগিয়েছে আর কি। ওটাও ভালো বই। ঠিক আছে, তো কি বলেন যে ভাই, ওই যে সেখানে কি আছে ওই বইটার নাম? ইসি কাউন্সিল যেটা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং ভেন্ডর এক্সাম যেটা বলে থাকে, ওটার অফিসিয়াল স্টাডি গাইড আছে, সেটার অফিসিয়াল স্লাইড আছে। হ্যাঁ, ওগুলোতেও এরকম অনেক মেথোডোলজি বর্ণনা করে। এই স্টেপ বাই স্টেপ যা যা টুলস ব্যবহার করা যায়। ভাইয়ের নামটা জানি কি বলছিলেন? আমার নাম এটা কে দিলেন? লোকাল না, না। আইডি দিয়েছেন তো ওয়ার্ডপ্রেস। আমি বলছিলাম যে অলরেডি পাবলিশড করা কারো কোনো ওয়ার্ডপ্রেস সাইট থাকে দিতে পারে, আরে চ্যাটে দিলে আমি একটু স্ক্যান দিতে পারতাম, দেখাতে পারতাম। পাবলিশ করা নাই, কেবল একটা ই করছি তো, ওটা এখন পর্যন্ত কিছু করা হয়নি আর কি। ও আচ্ছা, ওটা তো আর এখান থেকে আমি অ্যাক্সেস পাবো না। যাই হোক, আমি এটা দেখাই যে এটা কি কাজ। এটা আপনি চাইলে এটা আপডেট দিতে পারেন। প্রথম কমান্ড যেটা আপডেট, এটা দিলে এটা ডাটাবেস যেটা আছে সেটা আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এটা দিয়ে ওয়ার্ডপ্রেস সাইট গুলো স্ক্যান দেওয়াটাও খুবই সহজ। আমি যদি হ্যাঁ, আপনি প্রিন্স ভাই যেটা দিলেন ওটা blogspot.com, ওটা গুগলের সার্ভিস, ওটা আমাদের ডব্লিউপি স্ক্যান দিয়ে হবে না। ঠিক আছে, ওটা গুগলের তো এটা শুধু ওয়ার্ডপ্রেসে হোস্টিং করা, ওয়ার্ডপ্রেসে তৈরি করা এমন সাইট গুলো আমরা এই টুলসটা দিয়ে স্ক্যান দিতে পারি, আমাদের অনেক তথ্য শো করবে। তো এটা স্ক্যান দেওয়াটাও একদমই সহজ জিনিস। আপনাদের নিজস্ব যদি কোনো সাইট থেকে থাকে কারো, বা কখনো কারো সিকিউরিটি টেস্ট করতে দেয়, একদম সিম্পলি আপনি জাস্ট ইউআরএল লিখে তার সাইটের নামটা এখানে বসিয়ে দিবেন। মনে করুন www.abc.com। এটা কি আপনার সাইট সিবাত ভাই? স্যার এটা এক্সেস আছে আমার কাছে, সমস্যা নাই। আমার এই সাইট আমার ফ্রেন্ডে বানাইছিল আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটাতে স্ক্যান দিই। কারণ হয় কি, অনেকেরই অনুমতি থাকে না, একটা বিষয়। তো আমি এটা স্ক্যান দিচ্ছি। আমার এই ডব্লিউপি স্ক্যানে অটোমেটিক্যালি অনেক তথ্য বের করে দেখাতে হবে। এটার একটা পেইড ভার্সনও আছে কিন্তু দেখুন, তার সাইটটা এখানে ওয়ার্ডপ্রেসে রান করছে না। আমি যেটা দিলাম টুল অফ ইউনিভার্স, তো যেটা বলছিলাম যে এই ডব্লিউপি স্ক্যানের একটা পেইড ভার্সনও আছে। এটা আমি যেহেতু এখানে ব্যবহার করছি এটা ফ্রি, আর পেইড একটা এপিআই আপনার $25 মেবি ইয়ারলি। তো ওটা দিলে আপনাকে আরো কিছু ফাংশনালিটি বা আরো কিছু টেস্ট করার ব্যবস্থা এখানে দিবে। তো আমাদের ফ্রি এডিশন যেটা, এটাও অনেক ভালো, অনেক কিছু ডিটেক্ট করে দিতে পারে অটোমেটিক্যালি। ইউজার নেমটা অনেক কিছু ডিটেক্ট করে দেখাতে পারে। ঠিক আছে, আর কারো কোনো আছে ওয়ার্ডপ্রেস সাইট? হ্যাঁ, ইশিখন ওয়ার্ডপ্রেস ইউজ করে, কিন্তু তারটা তো আমার স্ক্যান দেওয়ার অনুমতি নেই, আমি সেজন্য দিতে পারছি না। তো যাই হোক, এটা গেল আমাদের ওয়ার্ডপ্রেসের টেস্টিং এর অটোমেটিক স্ক্যান। আর এরপরে একটা টুলস দেখাবো, সেটা হচ্ছে কি আপনাদের এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে সিস্টেম স্ক্যান দেওয়ার। সেই টুলসটার সাইটে যদি যাই, নাম হচ্ছে নেসাস। নেসাসটা কেমন, এটারও পেইড এডিশন আছে আর এটা ফ্রি এডিশনও অ্যাভেলেবল আছে। ফ্রি এডিশনটার নাম হচ্ছে নেসাস এসেনশিয়ালস। আমাদের আপাতত টুকটাক কাজের জন্য এসেনশিয়ালস এডিশন বা ফ্রি এডিশন যেটা, এটাও এনাফ। এখানে আপনি এই একটা জিনিস প্রায় সময় ফেস করবেন যে বিভিন্ন এরকম হ্যাকিং টুলস বা স্ক্যানার গুলো খালি পেইড ভার্সন, প্রো এডিশন এগুলো বলা হয়ে থাকে।
আসলে এই যে এক একটা টুলস আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো আমরা ফ্রিতে পাচ্ছি বলে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু নিজে প্রোগ্রামিং করে যদি এরকম কিছু করতে যান তখন বুঝতে পারবেন যে এইরকম একটা টুলস তৈরি করা, ছোট একটা টুলস হোক কিন্তু সেটা তৈরি করাও খুবই কষ্ট সাপেক্ষ একটা বিষয়। আর সেটা নিয়মিত মনে করুন মেনটেন করা, নতুন নতুন আপডেট আনা, হ্যাঁ, প্রতি বছর বছর নতুন একটা ভার্সন বের করা, এটাও যথেষ্ট খাটনির একটা বিষয়। তার কারণে এই মানুষগুলো তারা একটা পেমেন্ট চেয়ে বসে। তো আপনার এটা যেটা করতে হবে, এখানে আপনার লগ ইনের একটা অপশন, এই সাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর এরপরে এখানে যেটা ডাউনলোড দিবেন, এই পেজে আসলেই বা আপনি সার্চ দিলেই নেসাস কমিউনিটি এডিশন ডাউনলোড দিলেই আপনার এটা চলে আসবে। আসার পরে আপনি এই যে উবুন্টু এএমডি 64 যেটা আছে সেটা আপনি ডাউনলোড দিবেন, ঠিক আছে? আমাদের অন্য কোনোটার তেমন প্রয়োজন নেই। যাদের 32 বিটের কম্পিউটার তারা এই পরেরটা ডাউনলোড দিবেন, i3 তারা যেহেতু অধিকাংশেরই 64 বিট দেখা যায়, তো আপনি এটা ডাউনলোড দিতে পারেন। এটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে কি করবেন আমি দেখাই একটু একটু করে। এই যে আমার ডাউনলোড যেটা যেখানে হয়েছে, টুলস, ওপেন ফোল্ডার, ভাই অ্যাকাউন্ট করব কোথা থেকে? এটা এর সাইটে গেলে আমার তো এখানে লগ ইন করাই, আমার তো এখানে লগ ইন করা, আপনি এখানে সাইন আপ বা লগ ইন অপশন দিবেন, ঠিক আছে? বা এখন অ্যাকাউন্ট না করলেও অসুবিধা নেই, এই টুলসটা রান করার আগে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে। তো আমি যাই, তো এই যে দেখুন আমার এটা ডাউনলোডটা এখানে হয়ে আছে। এটা কি করবেন, এই যে যেহেতু ডেবিয়ান ফাইল, আমরা এখানে টার্মিনালটা অন করে সুডো dpkg-i দিয়ে ওইটার নাম বলে দিব, ওটার নাম কি, নেসাস, বড় হাতের এন দিয়ে। এটা দিলে আমার ইনস্টলের কাজটা হয়ে যাবে, ঠিক আছে? ইনস্টল হওয়ার পরে এখানে আপনার আরেকটা জিনিস বলবে, সেটা এই যে দেখুন এই লাস্টের দিকে এই দুইটা লাইন আপনাকে বলবে। এটা ইনস্টল হওয়ার পরে টার্মিনাল রান দিলে দুইটা লাইন আপনাকে বলবে, এই দুইটা লাইন যদি সম্ভব হয় একটু সেভ করে নেওয়া ভালো একটা বিষয়। হ্যাঁ, কারণ আপনি যতবার রান দিবেন এই টুলসটা, এটা অনেক ভারী একটা টুলস, অনেক সময় নেবে। তো এটা রান দেওয়ার কমান্ড, এটা হাইলাইট যে করলাম এই অংশটা হচ্ছে রান দেওয়ার কমান্ড, টার্মিনালে এটা দিতে হবে। দেন আপনার এই যে লোকাল হোস্ট যেটা, সেটার পোর্ট 8834 যেটা, ওখানে ওয়েব সার্ভার হিসেবে এটা রান করবে, ঠিক আছে? মানে এটা ওয়েবসাইট একটা স্ক্যানার, মানে ওয়েবসাইট কেন্দ্রিক স্ক্যানার, ইন্টারফেসটা ওয়েবসাইট দিয়ে তৈরি করা আসবে। তো আমি এটা রান দিয়ে ফেলি। তো এটা এভাবে রাখাটা মানে সেভ করে রাখাটা বেটার, না হলে বারবার এটা খুঁজে পাওয়াটা কষ্ট। তো আমি কি করবো, এখানে আমার টার্মিনালটা অন করি, যেখান থেকে ইচ্ছা আপনি টার্মিনাল অন করে জাস্ট এটা দিলেই আপনার কাজ করা শুরু করবে। আমার এখানে পাসওয়ার্ড আছে, এটা কোনটা, রুট পাসওয়ার্ডটা, ঠিক আছে? আমি এটা দিলাম, আমার এটা রান হয়ে গিয়েছে। এরপরে কোন কমান্ড, এরপর হচ্ছে গিয়ে এই যে এই পোর্টে বা এই অ্যাড্রেসে গেলে আমি খুঁজে পাবো নেসাসটা, ঠিক আছে? আমি এখানে যাই, এই যে আমার ইন্টারফেসটা দেখাচ্ছে, আমার প্লাগইনটা আবার কম্পাইল করছে, একটু সময় নেবে। তো এই ফেজে এসে বা এখানে এসে আমার তো এখানে সরাসরি দেখাচ্ছে, কিন্তু আপনাদের এটা এরকম দেখাবে না। কারণ কি, কারণ এটা আপনাকে সেট আপ দিতে হবে। সেট আপের জন্য এই যে যখন আমি স্ক্রিনশট নিয়ে এটা এখানে সেভ রেখেছি, দেখতে পাচ্ছেন যখন প্রথমবার যাবেন তখন এখানে আপনাকে এই অপশনটা দেখাবে, মানে আপনি কোনটা নিয়েছেন। যদি আপনার প্রফেশনাল এডিশনের লাইসেন্স থাকে, আপনি কিনে থাকেন, সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি তাই নেসাস এসেনশিয়ালসটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? দিয়ে এখানে কন্টিনিউটা দিলে আমাদের পরের স্টেপে নিয়ে যাবে। এই স্টেপে এসে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। আপনি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেন তাতেও অসুবিধা নেই, কিন্তু একটা ইমেল দিলে এই যেখানে একটা ইমেল অ্যাড্রেস যাবে, সেটাতে একটা ভেরিফিকেশন নাম্বার সেন্ড করবে, ঠিক আছে? এখানে চাইলে আপনি নিজস্ব ইমেল দিতে পারেন, ফেক ইমেল দিতে পারেন, নিজস্বটাই দিলেন। কারণ কোনো কারণে যদি আবার পুনরায় পরে সেট আপটা দেওয়া লাগে, বারবার এটা একটা ঝামেলার বিষয়। তো আপনি এখানে একটা ইমেল দিয়ে এখানে ক্লিক করলেই আপনার ইমেইলে একটা কোড সেন্ড হয়ে যাবে, বেশ লম্বা একটা কোড। সেটা এই পরের স্টেপে গিয়ে আপনাকে বলবে অ্যাক্টিভেশন কোডটা দেন, দিলে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো অসুবিধা যেটা হয়, এই যে আমার এখন হচ্ছে একটু সময় লাগবে এটা আসতে, যে এটা প্রথমে একটা ডাউনলোড না, এটা তো কিন্তু ডাউনলোড হয়েছে মাত্র 42 মেগাবাইট, কিন্তু এই সফটওয়্যারটা অনেক বড় কিন্তু। তো সেটআপের পরে যখন এখানে রান করবেন তখন আবার নতুন করে ডাউনলোড নিবে ওর ফাইলগুলো। আর এটার যে প্লাগইন যেটা আছে, এই বিভিন্ন সিকিউরিটি দুর্বলতা খুঁজে বের করার যে মডিউল গুলা, হ্যাঁ, এগুলো হিউজ একটা লিস্ট আছে ওর কাছে।
সেটা দেখুন একবার ডাউনলোড হয়েছে, এখন কম্পাইল হচ্ছে। প্রথমবার আমি যখন সেট আপ দিয়েছি তখনও হয়েছে, এখন আবার নতুন করে আবার কম্পাইল হচ্ছে। যাদের আরেকটা কথা বলেছিলাম এই ক্লাসের শুরু দিকে, যে যাদের এসএসডি ড্রাইভ আছে, আমি দেখেছি এসএসডি তে একটু তুলনামূলক দ্রুত এই সেট আপটা হয়ে থাকে। যাদের এইচডিডি ড্রাইভ আছে তারা এরকম সেট আপ দিয়ে আল্লাহর নাম করে বসে থাকতে হবে, ঠিক আছে। নিম্নে আমার এইচডিডি তে একবার সেট আপ দিয়ে 4-4.5 ঘন্টা সময় লেগেছিল এটা সেট আপ হতেই, ঠিক আছে। আর রান করলে কি অবস্থা বুঝতেই পারছেন, কম্পিউটার স্লো করে খুব ধীরে অবস্থা হয়। তো এরকম যদি প্রবলেম হয় তাহলে আপনি কালি লিনাক্সে এটা সেট আপ দিবেন না। এটা উইন্ডোজ এডিশন পাওয়া যায় কিন্তু, হ্যাঁ। এই যদি দেখুন আমার কম্পিউটার কিন্তু এখনই স্লো করছে, এটা অনেক ভারী সফটওয়্যার, ঠিক আছে। এটা বেটার হয় যদি আপনার মেইন ওএস যেটা, এটা উইন্ডোজ এডিশনও পাওয়া যায়, ঠিক আছে। .exe আপনি পাবেন। এটার জন্য কত জিবি জায়গা দরকার? এটা তো আমি ভার্চুয়াল বক্সে ব্যবহার করছি, আমি কালি লিনাক্সে যা দিয়েছি সেটাই ইউজ করছে। এই দেখুন আমার এটা দ্রুত হয়েছে, ঠিক আছে, কারণ আমার এসএসডি তো তাও এত দ্রুত হলো। এর আগের আপনাদের ইমিডিয়েট আগের ব্যাচে যেটা হয়েছিল যে আমি এটা রান করে দেখাতেই পারিনি, পরে শুধু স্ক্রিনশট দেখানো লেগেছিল, কারণ তখন আমার এইচডিডি তে সেট আপ ছিল, পরে এসএসডি তে সেট আপ দিলাম, এখন এটা দ্রুত আসছে আর কি, ঠিক আছে। ভাই তো আপনার এসএসডি কত জিবি? 256 জিবিতে। আচ্ছা। আর যেটা করবেন যদি আপনার কালি লিনাক্সে মনে করুন র্যাম ট্যাম কম দেয়া বা স্পিড কম, স্লো করে, এমনিতে স্লো করে, এত ভারী সফটওয়্যার কিভাবে দিবেন। আর আপনাদের জন্য সাজেশন হচ্ছে কি আপনার মেইন অপারেটিং সিস্টেম যেটা উইন্ডোজ, ওখানে .exe ফাইল পাবেন, ওটা সেট আপ দেন, তাহলে একটু দ্রুত হবে, ঠিক আছে। আর যদি একান্তই অনেক কম কনফিগারেশন হয়ে থাকে, যেমন 4 জিবি র্যামের যারা আছে তাদের না দেওয়াটাই বেটার, দেখবেন অনেক স্লো করে ফেলে কম্পিউটার, ঠিক আছে। যদি র্যাম বাড়ায় তারপরে সেট আপ দেন সেটা ভালো। আর যদি সম্ভব না হয় তাহলে শুধু ক্লাসেই দেখে রাখেন, আইডিয়া নিয়ে রাখেন, এই অল্প কম্পিউটারের গলা টিপে ধরার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা ওয়েলকাম বাটন দিচ্ছে, আমি এটা ক্লোজ করে দিই। এটার অনেক অনেক ফাংশনালিটি আছে, দেখুন সুন্দর একটা ইন্টারফেস দিচ্ছে। আমার এখানে কোনো স্ক্যান দেয়া নেই, আমি চাইলে এখানে ক্রিয়েট নিউ স্ক্যান দিতে পারি, অথবা উপরেই দেখে ডান দিকে নিউ স্ক্যানটা দিতে পারি। এটা কি করতে পারে দেখুন, এটার অনেকগুলো ফাংশনালিটি আছে। হোস্ট ডিসকভারি, আমরা এনম্যাপ দিয়ে কাজটা করেছি, এই নেসাস নিজে থেকেই করতে পারে। বেসিক নেটওয়ার্ক স্ক্যান করতে পারে, আমরা অ্যাডভান্স স্ক্যান দিয়ে দেখবো কিভাবে করতে হয়। অ্যাডভান্স ডাইনামিক স্ক্যানে আরো আছে, ম্যালওয়্যার স্ক্যানটা আমরা এটাতে করতে পারি। ওই আমরা অ্যান্টিভাইরাস স্ক্যান যেরকম দেই, এটা সেই সেম কাজগুলো করতে পারে। ওয়েব অ্যাপ্লিকেশন যদি আপনি চান যে শুধু ওয়েব রিলেটেড করে একটা স্ক্যান দিতে চাচ্ছেন, সেটা দিতে পারেন। ওয়াননাকাই র্যানসমওয়্যারের স্ক্যান দিতে পারেন, ঠিক আছে। মোবাইল ডিভাইস স্ক্যান যেটা, এটা দিতে পারবে না। এই দেখুন উপরে আপগ্রেড লেখা, এটা কারণ কি আমরা কমিউনিটি এডিশন ব্যবহার করছি। ওদের টাকা দিয়ে যদি পেইড এডিশন নিতাম তখন মোবাইল স্ক্যান দেয়া, বা এই যে এখানে দেখুন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, তারপরে পিসিআই, পিসিআইটা হচ্ছে বিভিন্ন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। নেটওয়ার্ক পিসিআই, নেটওয়ার্ক স্ক্যান, ব্যাংকিং প্রোটোকল স্ক্যানের, তো সেগুলো আমার এখানে দেয়া নেই, আমার এগুলো দরকারও নেই, কারণ আমাকে সচরাচর ব্যাংকিং সাইটের যে স্ক্যান গুলো, এগুলো ফ্রিল্যান্সিং এগুলো দিয়ে করায় না। হ্যাঁ, ব্যাংকিং এর জন্য বড় বড় টিম টেন্ডার দিয়ে নিয়ে যায়, আপনাকে টেন্ডার দিবে, আপনাকে এরকম নিম্নে 7-8 জনের বড় হ্যাকার গ্রুপ এরকম দেখাইতে হবে, অনেক অনেক কাজ করতে হয় ওখানে। ওটা ফ্রিল্যান্সিং বা এগুলোতে পাবেন না, বা মোটামুটি যে কাজগুলো পাবেন সেটার জন্য আমাদের ফ্রি এডিশনই যথেষ্ট। তো আমি অ্যাডভান্স স্ক্যানে যাই, যে আমি এরকম একটা দিতে চাচ্ছি। তো দেখুন এখানে চাইলে আমি এটার একটা নাম এখানে সেট করে দিতে পারি, যে আমি এটা একটা নাম দিই টেস্ট, ঠিক আছে। এটার নাম দিয়ে আমি চাইলে একটা ডিসক্রিপশন দিতে পারি, যে এটা আমার টেস্ট স্ক্যান ফর অনলাইন ক্লাস, ঠিক আছে। আমি একটা এরকম ডিসক্রিপশন দিয়ে দিলাম। এরপর আমি এটার কোথায় এটার আউটপুট সেভ রাখতে চাচ্ছি এখানে। আর এরপরে এই টার্গেট সেকশনে আমার আইপি অ্যাড্রেস গুলো দিতে হবে, কোন কোন আইপি অ্যাড্রেসে বা ডোমেইন নামে আমি স্ক্যান দিতে চাচ্ছি। সাপোজ bbc.com, এটাই দিই, ঠিক আছে। আমি এক্সাম্পল দেখানোর জন্য এতটুকু বললাম। এরপরে এখানে আরেকটা অপশন আছে, আমি কিন্তু বেসিক আছি, ক্রেডেনশিয়াল প্লাগইনস আমি যাইনি এখনো, ঠিক আছে। এটা অনেক ফাংশনালিটি আছে। শিডিউলে কি করা যায়, যে আমি যেটা বলেছিলাম যে ম্যানেজমেন্ট সাইকেলের একটা বিষয় আছে, যে নিয়মিত যদি আমি কোথাও স্ক্যান দিই, সেটা আমাদের জন্য একটা বেটার। এখানে আমি একটা শিডিউলই করতে পারবো, আমি যদি চাই প্রতি সপ্তাহে রাত 12টার সময় বা রাত 1:30টার সময় একবার করে স্ক্যান দিবে, ঠিক আছে। এই আমার টাইম জোন মিলে তখন কি হবে, আমার যাদের নিজস্ব প্রতিষ্ঠানের কোনো সার্ভারে স্ক্যান দিতে চাচ্ছেন, বা
নিজেই কোথাও জব করছেন সিকিউরিটি রিলেটেড, তো তাদের ক্ষেত্রে এই এই ফাংশনালিটিটা খুব ভালো কাজে দেয়। যে আপনি প্রতিদিন এরকম বারবার নেসাস রান করে স্ক্যান দেওয়াচ্ছে, সে এনাবলই থাকবে, সে নিজেই অটোমেটিক্যালি আপনার স্ক্যানের কাজটা করে দিবে। ঠিক আছে, তো গেল, আমি এটা ডিজেবল রাখি। আর নোটিফিকেশনসটা কি হবে, এই যে স্ক্যান করে যে আউটপুট আসলো সেটা অটোমেটিক্যালি আপনার এই ইমেইলে আপনার ওটা চলে যাবে। ঠিক আছে, গেল। আমি যদি চাই এখানে দিতে পারি, না চাইলে না দিতে পারি। ডিসকভারি সেকশনে গেলে দেখুন, এটা আমার হোস্ট ডিসকভারি যেটা, সেটা আমি এখানে করতে পারবো। এই দেখুন এখানে আমার দুইটা সেকশন বলছে, একটা হচ্ছে লোকাল নেসাস হোস্ট আর ফাস্ট নেটওয়ার্ক ডিসকভারি, এটা আমি করতে চাই কিনা। এর জন্য বলেছিলাম যে আমাদের কনসিডারেশনে রাখতে হবে ওখানে ব্যান্ডউইথের লিমিট আছে কিনা, বা তার আর কোনো লিমিটেশন, টাইমিং এর কোনো লিমিট আছে কিনা। হ্যাঁ, এরকম লিমিটেশন যদি থাকে আমরা এটা পারতপক্ষে দিব না। আমি পিং মেথড এখানে কি কি দিব, এআরপি, টিসিপি। যদি আমি চাই ডেস্টিনেশন কোনো পোর্ট এখানে সিলেক্টও দিতে পারি, ইউডিপি স্ক্যান দিতে চাইলে এটা সিলেক্টও দিতে পারি। ঠিক আছে, আর যেটা বলেছিলাম যে কিছু ওল্ড বা ফ্র্যাজাইল ডিভাইসেস পাওয়া যায়, মনে করুন প্রিন্টারে এরকম বড় সড়ো স্ক্যান দিলে কিন্তু সমস্যা, তো ওদের জন্য এটা এই নেসাস কি করবে, আলাদা স্ক্যান মেথড অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আমি যদি এটা দিই যে প্রিন্ট স্ক্যান করবা কিন্তু আলাদা হয়েছে, তো গেল। আমাদের এটা কোনো ম্যাক অ্যাড্রেস আছে কিনা নির্দিষ্ট, সেটা যদি থাকে আমি দিতে পারি। এরপরে পোর্ট স্ক্যানিং, যেটা পোর্ট কি হচ্ছে গিয়ে এখানে আমি যদি এটা সিলেক্ট করে দিই কি হবে, আনস্ক্যান্ড পোর্ট যেটা আছে সেটাকে সে সাধারণত ক্লোজ চিন্তা করবে না, সে পুনরায় বাইপাসের কোনো টেকনিক ব্যবহার করে ট্রাই করতে পারে। তো এটা ফাংশনালিটি অ্যাড করে দিতে পারি। রেঞ্জ কোনটা, এই রেঞ্জটা আমার কাজে লাগবে। আমি আপনাদের এন ম্যাপে দেখেছিলাম বা মেসেজ স্ক্যানে দেখেছিলাম যে আমি চাইলে এখানে রেঞ্জটা বলে দিতে পারি 1 থেকে 1000। ঠিক আছে, এরকম পোর্ট রেঞ্জ দিতে পারি। সে লোকাল পোর্ট এনুমেশন জন্য এসএসএইচ অ্যাপ্লাই করবে, এসএনএমপি অ্যাপ্লাই করবে, ডব্লিউএমআই নেট স্ট্যাট যেটা আছে এটা অ্যাপ্লাই করবে। যদি আমি চাই এটা অ্যাপ্লাই টিক দিতে পারি। আপনারা এখানে পড়লেই কাহিনীটা বুঝতে পারবেন। আর নেটওয়ার্ক পোর্ট স্ক্যানের জন্য কি কি লাগবে, আমি চাইলে টিসিপি দিতে পারি, সিন দিতে পারি, ইউডিপি দিতে পারি। আপনারা তো জানেন কোনটার কি কাজ। ঠিক আছে, এখন আপনাদের জন্য ডিটারমাইন করাটা খুবই ইজি হবে যে আমি কি টাইপের স্ক্যান আমার টার্গেটের জন্য দেব। এরপর সার্ভিস ডিসকভারি, যেটা সে নিজেই আমার সার্ভিস ডিসকভারি কাজগুলো করতে পারবে, সব টিসিপি পোর্টে করবে। এসএসএল টিএলএস যেটা আছে সার্টিফিকেট, সেটা কাজগুলো গেল। এবার অ্যাসেসমেন্টে সে কি করবে, কোনো অ্যান্টিভাইরাস ডিটেকশনের জন্য কেউ কোনো কোনো সময় অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে না পারে, এর জন্য কিছু লিমিটেশন মানে টেকনিক অ্যাপ্লাই করে আর কি। হ্যাঁ, তো এখানে আপনি এরকম একটা টাইম একটা টেকনিক হতে পারে যে কিছু সময় পর পর আমার পিরিয়ড দিয়ে দিয়ে এবার একটা নির্দিষ্ট সময় পর পর স্ক্যানের তথ্য পাঠাবো। যদি এসএমটিপি সার্ভার থেকে থাকে, মেইল সার্ভার, সেটার আমি তথ্য দিব। ব্রুট ফোর্সে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড অ্যাটাক যেটা, সেটা দেওয়া হয়ে থাকে। আমি আপনাদের এই হাইডার যে টুলসটা আছে সেটা এর ভিতরে ইনক্লুড করা, আমি ম্যানুয়ালিও এটা দেখাবো যে আপনি শুধু পাসওয়ার্ড অ্যাটাক কিভাবে দিতে পারেন। এটা যদি দেন তাহলে হাইডার টুলসটা ব্যবহার করে সে পাসওয়ার্ড অ্যাটাক দিবে। তাদের ওয়েব অ্যাপ্লিকেশন যদি আমি স্ক্যান দিতে চাই, দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু ড্র্যাগ এন্ড ড্রপ। ভাই টুলটা একটু দেখাই দিন না। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনাদের সিস্টেম হ্যাকিং এ দেখাবো। হ্যাঁ, তো আমি এখানেও কি পরিমাণ পেজ আমি এখানে ক্রল করতে চাচ্ছি সেটার ফাংশনালিটি আছে। ওয়েব, আপনারা ওয়েব সেকশন ক্লাস হলে তখন আরো ভালো বুঝতে পারবেন। উইন্ডোজের কোনো রেজিস্ট্রি ফাইল স্ক্যান দিতে চাই কিনা, কোনো ম্যালওয়্যার স্ক্যান দিতে চাই কিনা, সেটা যদি দেই তাহলে সে ম্যালওয়্যার স্ক্যান গুলো করবে। কোনো ইয়ারা রুলস, ইয়ারা হচ্ছে কি একটা বিশেষায়িত প্রোগ্রামিং মতো ল্যাঙ্গুয়েজ, এটা থ্রেট হান্টার যারা ওদের কাজ, আমার ইথিক্যাল হ্যাকাররা এটা নর্মালি ইউজ করে থাকে না। যদি এরকম রুলস এর কোনো ফাইল থেকে থাকে আপনার টিমে যদি কেউ বলে, সেটা দিতে পারেন। স্ক্যান ফাইল সিস্টেম দিলে সে কি করবে, যখন ম্যালওয়্যার ডিটেক্ট করার বিভিন্ন উইন্ডোজের সেনসিটিভ ডিরেক্টরি আছে সেগুলো আপনি স্ক্যান দিতে পারেন। দিলে ওইগুলোতে মানে উইন্ডোজে কোনো ম্যালওয়্যার আছে কিনা, বা আপনি যাকে স্ক্যান দিচ্ছেন, আমি জানি bbc.com দিয়েছি, আপনার যদি আপনার নিজস্ব আইপি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেটা দিতে পারেন। মানে সেটা যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান দিতে পারেন, যদি লিনাক্স হয় তাহলে লিনাক্স এগুলো এনাবল করে দিলেন, যদি ম্যাক হয়ে থাকে এগুলো দিলেন। ঠিক আছে, তো উপরের দিকে যাই, এরকম বিভিন্ন সেকশন পাবেন। এরপরে যে রিপোর্ট সেকশন, এখানে আপনি আমার মাউসটা একটু সমস্যা করছে, তো রিপোর্ট সেকশনে গেলে আপনার রিপোর্টটা কিভাবে এই নিজে থেকে একটা রিপোর্টও জেনারেট করে দিতে পারবেন। ঠিক আছে, আর এখানে
আর তেমন কিছু প্রয়োজন পড়ে না। যদি আপনার কোনো ফাংশনালিটি দরকার পড়ে আপনি এখানে দিতে পারেন। আর ক্রেডেনশিয়াল যে সেকশনটা, এটা আমি বলেছিলাম যে আমাদের ক্রেডেনশিয়ালস একবার দিয়ে একবার না দিয়ে স্ক্যান দিতে হবে। সেটা কেমন? মনে করুন তাদের এই যে এসএসএইচ, যেটা আমি এসএসএইচ আপনাদের ক্লাসে দেখিয়েছিলাম, যেখানে পাসওয়ার্ড প্রয়োজন পড়ে, ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন পড়ে। তো আমি এসএসএইচটা তার স্ক্যান করতে চাচ্ছি, একবার এরকম পাসওয়ার্ড দিয়ে আমি ট্রাই করতে পারি, আবার আরেকবার পাসওয়ার্ড না দিয়েও আমি ট্রাই করতে পারি। তো আমার এখানে যদি ক্রেডেনশিয়ালটা দেয়া থাকে, যে তার প্রাইভেট কি পাসফ্রেজ আমার এখানে নাই, যে আপনি ওটা অ্যাড করে দেন, তাহলে হয়তো 2 রকমের আউটপুট পাবেন। ঠিক আছে, উইন্ডোজের কোনো ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনার থাকে, আপনি সেগুলো এখানে ইনক্লুড করে দিতে পারেন টার্গেটের, আপনি আরো কিছু ইনফরমেশন পাবেন। এসএনএমপি আমরা বলেছিলাম যে কমিউনিটি স্ট্রিংটা, ওটা একটা পাসওয়ার্ড হিসেবে কাজ করে, কোন পোর্টে রান করছে, হ্যাঁ, এই টাইপের কিছু ইনফরমেশন যদি দেন আরো কাজ করবে। তো আরেকটা যেটা কাজে লাগবে সেটা হচ্ছে প্লাগইনস। এই প্লাগইনসটা কেমন, আমি আপনাদের যে মাত্রই আমরা ওয়াসপ জ্যাপে দেখে আসলাম, বা বার্ব সুইটের কথা বললাম, যে এখানে অটোমেটিক্যালি সে বিভিন্ন স্ক্যান করে রেজাল্ট দেখাতে পারে। সে কিভাবে ডিটারমাইন করে? এই প্লাগইন গুলো দিয়ে। ঠিক আছে, আমি চাচ্ছি যে সে ব্রুট ফোর্স অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক দিবে না। আমি এটা ক্লিক করলেই দেখুন ডিজেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবুজ বাটনটাতে। আবার যদি এটাতে ক্লিক করি এনাবল হয়ে যাচ্ছে। সে কি করবে? এই দেখুন হাইড্রা টুলস দিয়ে এত এত পাসওয়ার্ড অ্যাটাকের চেষ্টা করবে, সে একাই এগুলো করবে। এরপরে যে সেকশনটা, আমি এটা আমার এগুলো সব করা কমপ্লিট হয়ে গেলে আমি চাইলে এটা এই যে নিচের দিকে লাঞ্চ দিতে পারি অথবা সেভ দিতে হবে। লাঞ্চ দিলে স্ক্যানটা এখনই করা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি লাঞ্চ দিই। আমার এখানে বিভিন্ন আরো কিছু চাবে, আমি এগুলো তো দেখাইনি, মানে কিছু তথ্য দেইনি এই জায়গায়, যার কারণে একটা ইরর শো করবে। আমি এটা সেভ করে রাখলে সেভ রাখি। ও যন্ত্রণা থাকুক, আমি ওটা সেভও করিনি। ঠিক আছে, আবার ইউজার নেম পাস, তো আপনার এখানে ওই নামটা শো করবে। তো এটা স্ক্যান দিলে কেমন আউটপুট আসবে? স্ক্যান দিলে অনেক সময় নেবে এটা স্ক্যান হতেও, কারণ দেখলেই পেলেন যে অনেক কিছু সে টেস্ট করবে। আপনি যেটা একটা একটা করে টেস্ট করতে যাবেন, সেটা এই স্ক্যানার টুলস নিজে থেকে হিউজ পরিমাণে স্ক্যান করে আপনাকে একটা রিপোর্ট দিবে। আমি একটা স্ক্রিনশট এখানে রেখেছি, এটা আউটপুটটা কেমন এসে থাকে দেখুন। এই যে আমরা রিস্ক রেটিংটা পড়ে আসলাম, রিস্ক রেটিং এ কিভাবে কালার দিয়ে নাম দিয়ে একটা প্রকাশ করা হয়ে থাকে। আমার এই নেক্সাস টুলসটা ওই কাজটা অটোমেটিক্যালি করে এরকম একটা লিস্ট শো করবে, যদি ভুলনারেবিলিটি এক্সিস্ট করে, কোন লেভেলের ভুলনারেবিলিটি। এটা কিন্তু আমরা 2 উপায়েই দেখলাম। একটা, আমার টুলস যেমন বের করে দেখাতে পারে, আমি আমার নিজের মাথা খাটে আমার গুগলে সার্চ করে, এক্সপ্লয়েট ডিবি তে সার্চ করেও এই তথ্যটা আমি খুঁজে বের করতে পারি। ঠিক আছে, যেটা ক্রিটিক্যাল ভুলনারেবিলিটি কিনা, কোনো সিভি আছে কিনা, আমরা 2টা উপায়ই জেনে রাখলাম। তো মোটামুটি এই পর্যন্তই আমাদের। আমরা যদি একটু রিক্যাপ করি, তা আমরা প্রথমে অ্যানালাইসিসে কিছু কনসেপ্ট জানলাম, আমাদের কিছু কনসিডারেশন রাখতে হয় অ্যাটাকের আগে বা স্ক্যানের আগে। আর টুলস গুলো দেখলাম যে আমরা প্রথমে ওয়েবের কয়েকটা টুলস দেখলাম, বার্ব সুইট, ওয়াসপ জ্যাপ, ডব্লিউপি স্ক্যানার। একটু সবাই মিউট রাখলে ভালো হয়, নাহলে বোঝা কষ্ট। আর লাস্টে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচারের একটা টুলস দেখলাম, নেসাস। নেসাসটার আরো আরো মানে ফাংশনালিটি আছে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন বা আরো নেটওয়ার্ক সিস্টেম, এগুলো সবগুলোই সে স্ক্যান দিতে পারে, তবে এটা অনেক সময় ভাইয়া নিতে পারে। হ্যাঁ বলুন। ভাই, ব্যাকগ্রাউন্ড যে খোঁজার পরে ওটা কেউ কাজ করছে কিনা এটা বুঝবো কিভাবে? কোন কাজ? কিসের কাজ? মানে ভাইয়া ওই যে ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার বিষয়টা হ্যাঁ, বলছিলেন, ক্লাস শেষে দেখাবেন। না, ওটা আপনাদের রিপোর্টের আলাদা ক্লাস নিব, সেখানে দেখাবো। রিপোর্টেও তো অনেক কাজ থাকে, এটা আসলে হ্যালো ভাইয়া। ওটা কাজ বোঝা বলতে আপনি কি যে বোঝাচ্ছেন আমি এটা বুঝতে পারছি না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম যে বার্ব সুইটটা যে দেখাইলেন, আমি একটা ভিডিও দেখছিলাম যে বার্ব সুইট দিয়ে না একটা সাইটে অ্যাটাক দিয়ে মানে ইনস্ট্যান্ট হচ্ছে সাইটের অবস্থা নাজেহাল বানাইতে আর কি। তো আসলে কি বার্ব সুইট দিয়ে কি এরকম ভাবে অ্যাটাক দেওয়া যায়? যেমন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওই আপনার প্রো এডিশন যেটা, ওটা আপনি একটু মিউট করবেন, বাকিরা একটু। প্রো এডিশন যেটা, ওটায় মডিউল অ্যাড করা যায়, বা ওটার মার্কেট প্লেস যেটা, ওখানে গেলেও আপনার বিভিন্ন ডস অ্যাটাকের বা ভুলনারেবিলিটির মডিউল পাবেন।
স্ক্যান দিলে অটোমেটিক্যালি আপনার আউটপুট শো করে দিবে। সেটা দিয়ে আপনি এসকিউএল ইনজেকশনটা আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, কমন। ওটা এই বার্ব সুইট প্রো এডিশন বা ওয়াসজ্যাপ, ওরা দুইজনই খুব ভালোভাবে এটা ডিটেক্ট করে দিতে পারে। ঠিক আছে। ভাইয়া এই সাদা পেজটা কালো করা যায় না? কোনটা ভাই? এই যে সামনে যে সাদা দেখতেছি এটা চোখে লাগে। হ্যাঁ, এটা আপনি সাদা নিয়ে কমপ্লেন করছেন, এর আগের ব্যাচে কমপ্লেন করতো, আমি কালো ব্যাকগ্রাউন্ডে করেছিলাম সেটা নিয়ে। অনেকেই বলে যে কালো দেখতে অসুবিধা হয়, এই একটা প্রবলেম, এই জন্য। সাদাটাই চোখে বেশি লাগে, কালোটা চোখে লাগে না। হ্যাঁ, আমিও দেখা যায় যে আমাদের ফায়ারফক্স যেটা আছে সেটা তো আমাদের চোখে লাগে না, কিন্তু এই যে এই সাদাগুলো চোখে লাগে আলো। হ্যাঁ ভাই আপনি যেভাবে দিবেন ওইভাবে কমপ্লেন থাকবেই রে, মানুষের চাহিদা শেষ নাই। ভাই ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল ভাই, মানে এই যে হ্যাঁ, হ্যাঁ। বার্ক সুইটের কালো সাথে কালো হোক, কোনো সমস্যা নেই। বলছিলাম যে ভাই ওই যে বার্ক সুইটের যে আইপি অ্যাড্রেসটা, যে মানে 127.0.0.1 আর পোর্ট হচ্ছে তো আপনার 8080, এটার সাথে এই আইপিটার সাথে হচ্ছে আপনার ওই মেলওয়্যার বানানোর সময় যে নিজের একটা সার্ভার বানানো লাগে, ওই আইপিটা মিল হয়ে যায় আর কি, মানে আইপি তারপরে দুইটা এক হয়ে যায়। না না, লোকাল 127 যেটা, ওটা হচ্ছে কি আপনার কম্পিউটারের নিজস্ব লোকাল অ্যাড্রেস আর কি। ওটা শুধুই আপনার কম্পিউটারের কাজ করবে, ওটা বাইরের কোনো কানেকশন হয় না ওইটা। ভাইয়া হ্যাঁ, প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। প্রশ্নটা হলো যে আমরা যে বিগত যে ক্লাসগুলো করলাম, যেটা এন ম্যাপে যেগুলো সার্ভার দিয়ে আমাদের নিজস্ব এবং ওই যে সিঙ্গাপুরে কিছু আইপি দিয়ে আমরা টেস্ট করলাম, প্র্যাকটিস করলাম, তো বাস্তবে যখন ক্লাস শেষে আমরা যখন করবো তখন তো কনফিউজ থাকি যে কোন আইপি দিয়ে কোন সার্ভার দিয়ে আমরা একটু টেস্ট করবো, আবার প্রবলেম হয় কিনা, এটার ব্যাপারে আপনার পরামর্শ কি? ওখানে কনফিউশনের তো কিছু নেই, আপনি তো লিগ্যালি কাজ করছেন, তাই না? যেমন আমরা কোড গুলা বের করবো, যেমন আমরা একটু ট্রাই করবো। তো অনেক ক্ষেত্রে যে ফায়ারওয়াল দেওয়া থাকে বা কোনো হ্যাক করা ব্যাপার থাকে, বা তারা এটা আমাদের সাইটটাকে ব্লক করে দিবে, এবং একটু টেনশন কাজ করে। তো আমরা যখন প্র্যাকটিস করবো ফাইনালি, তখন মানে এই ব্যাপারটা একটু পরামর্শ যদি দেন, যে সাহস পাচ্ছি না যে বাসায় প্র্যাকটিস করবো বিভিন্ন সাইট দিয়ে সার্ভার দিয়ে। আপাতত অন্য কারোটা করার দরকার নেই, আপনি ফ্রিল্যান্সিং সাইটে যদি কোনো কাজ টাজ পান সেটা দিয়ে করতে পারেন, বা আমি আপনাদের এই ল্যাব ক্লাসে, হ্যাঁ ল্যাব ক্লাসে আমি আপনাদের একটা ল্যাব মেশিন দিব, ওটা তো আপনারা ট্রাই করতে পারবেন নিজের কম্পিউটারে। আর ওই যে ভয় যেটা পাচ্ছেন ওটা দূর হয়ে যাবে, কাজ করতে গিয়ে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। কারণ এখন তো প্র্যাকটিস করতে পারছে না এইসব ভয়ে। ভয়, আপনি কোথায়, বাংলাদেশে না? জি বাংলাদেশে। তো তেমন একটা অসুবিধা হবে না, আপনি বাংলাদেশের সাইট ব্যতীত অন্যগুলোতে সিকিউরিটি টেস্ট করেন। বাংলাদেশের সাইবার যে প্রবলেম গুলা দেখ, পুলিশ তো যখন তখন যে কোনো একটা ফল্ট দেখালে তো জানেন তো। হ্যাঁ, আপনি বাইরের দেশের সার্ভার দিয়ে ট্রাই করেন, প্র্যাকটিসের জন্যই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ভাই আরেকটু একটু চেঞ্জিং জানতে চাচ্ছিলাম, যে আমার না ওই যে ওয়ার্ডার নাম্বারটা আমি আমার নামের শেষে, যেমন জাহিদুল হক, ওইখানে আমি কিভাবে অ্যাড করবো? আমি তো বিগত ক্লাস থেকে পুরোপুরি দেখতে পারি না, আমাকে একটু বুঝিয়ে দিবেন? ওটা তো শিখন কি একটা ভিডিও দিয়েছে, আমিও জানি না, দেখিনি ওই ভিডিওটা, ওটা দেখে একটু আচ্ছা try আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। তো ওকে আমাদের ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকে কথা মতো ছিল ক্লাসটা এখানে। হ্যাঁ বলুন বলুন। ভাই, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। শেষ কথা হলো যে আমরা প্রতিদিন যে ক্লাসটা করতেছি, মানে ক্লাসের উপরে যে বিষয়ের উপর আলোচনা করা হলো, এই বিষয়ে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কি কি কাজ থাকতে পারে, মানে প্রত্যেকটি কাজের উপর যদি একটা যদি অ্যাসাইনমেন্ট করা যেত তাহলে ভালো হতো। হয়তো মনে করেন আজকে ক্লাসের উপরে আমার ফ্রিল্যান্সিং এর সাইডটা অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে, হয়তো এর সাইডে আমরা করলাম বা কেউ একটা করলো, আমাদের আপনাকে আউটপুট দিতে পারলাম, এটা বেশি ভালো হয় মনে হয়। যে আমি ক্লাসের শুরুতে তো আজকে দেখাইলাম একটা কাজ, যে কি টাইপের ফাইবারের দেখাইলাম না ওরকম। আর কাজ পাওয়া যেটা বলতেছেন, ওটার জন্য আপনাকে নিজেকে ট্রাই করতে হবে। ঠিক আছে, এখন আমি একটা মনে করুন আপনি যেরকম বলতেছেন যে কারো মানে রিয়েল লাইফে একটা কাজ এনে সেটা দিয়ে আপনার অ্যাসাইনমেন্ট করতে দিলাম, তো ওটা তো পসিবল হয় না। এখন সিম্পলি সে একটা নেটওয়ার্ক স্ক্যান বা নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট চেয়েছে, সেই কাজটাই যদি আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করতে দেই, 30 জন মানুষ একসাথে যদি স্ক্যান দেন, ওই বেচারা সার্ভার তো থাকবে না, ডিডস অ্যাটাক হয়ে যাবে, তাই না? মানে এটা তো পসিবল হয় না। আপনি কাজ করার জন্য বেটার অপশন, আপনি নিজে একটা অ্যাকাউন্ট খুলে নিজে বিভিন্ন জায়গায় বিড করা শুরু করেন। ইউটিউবে প্রচুর ভিডিও আছে কিভাবে আপনি বিড করবেন,
কিভাবে একটা সুন্দর প্রোফাইল বানাবেন, বাংলাতেই ভিডিও আছে, একটু দেখে আপনি অ্যাপ্লাই করা শুরু করেন, দেখা গেল কোর্স চলাকালীন আপনি একটা কাজ পেয়ে গেছেন, তাই না? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে নেক্সাস যে টুলসটা, এটা কি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ম্যালওয়্যার কাজ করে না? না না, এটা ওদের অরিজিনাল সাইটের তো অসুবিধা না, কারণ কি আমাদের ইউরোপে এটা অনেক জায়গায় নিষিদ্ধ, কারণ আপনি এটা আরেক থার্ড পার্টির সফটওয়্যার, তাই না? হুম হুম। তা যে কোনো ভাবে যদি আমি স্ক্যান করে কোনো একটা কম্পিউটার, সেই ক্ষেত্রে যে এটা যে ডাটা যে সে অন্য ওই থার্ড পার্টির কাছে যাবে না, সেটা কোনো শিওর আছে? তাদের প্রাইভেসি পলিসি দেখে নেবেন সেই টুলসটার। কারণ এটা স্পাইওয়্যারের ভিতরে এখানে ইউরোপের ভিতরে মার্ক করে, এই জন্য বললাম হ্যাঁ, এটা আপনাকে। কোনোটা পরে আসলে সবগুলো তো এরকম ডিটেক্ট করা পসিবল না। আপনার যদি যদি একান্ত এটা ইউজ করতে না চান, আপনি ম্যানুয়ালি করেন, ম্যানুয়ালি একটা একটা করে স্ক্যান দিয়ে সবগুলো জিনিস একটা একটা করে খুঁজে বের করে সেটা করতে পারেন। ভাই তাছাড়া আরেকটা আছে যে বিফ টুলস, এটা কি টাইপের? ওটা ফ্রেমওয়ার্ক, বিফ এটা ফ্রেমওয়ার্ক, বিফ ওটা একটা ফ্রেমওয়ার্ক। ওটা এক্সপ্লয়টেশনের সময় কাজে লাগে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। একটা কথা হ্যাঁ ওই মানে ওইটা একটু মাথায় রেখেন, পাসপোর্ট দিয়ে ইয়া করা যাবে কি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা এখনই নোট করে রাখছি, আমি জিজ্ঞেস করি। পরে ভাইয়া করছেন। ধন্যবাদ। আসসালামু ভাইয়া আলাইকুম। ফ্রিল্যান্সিং বলছিলাম মার্কেটপ্লেসে কি আমাদের এনআইডি কার্ড লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই, এনআইডি ছাড়া আপনার কোনো পরিচয় নেই, আপনি রোহিঙ্গা, ঠিক আছে? যে ভাই আজকে যে ভাই নেটওয়ার্ক স্ক্যানিং এর বিষয়টা দেখালেন ভাই, আমি যদি সিম্পলি ভাই ইভ্যালিউ ওয়েবসাইটে মানে স্ক্যান দিয়ে দেখতে চাই, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে ওদের নেটওয়ার্কে কোনো মানে ওদের সার্ভারে কোনো সমস্যা আছে কিনা, কাদের বা অন্য কাদের কোনো ওয়েবসাইটে ইভ্যালি বা যে কোনো ওয়েবসাইটে না, মানে ওটা নেটওয়ার্ক দিবেন স্ক্যান দিয়ে? না, ওর ক্ষেত্রে আপনার অনুমতি থাকা লাগবে, যদি অনুমতি থাকে দেন আপনি স্ক্যান দিতে পারবেন। তাহলে ভাই মানে এটা প্র্যাকটিস করবো কিভাবে, মানে কোন ওয়েবসাইট মানে স্ক্যান করবো বা কিভাবে? আমি আপনাদের ল্যাব ক্লাসে কিছু আইডিয়া দিয়ে দিব, ঠিক আছে? ও আচ্ছা। ভাইয়া বলছিলাম কেউ একজন কাজ ছাড়লো, ওই কাজটা আমি ধরলাম, পাশে অন্য কেউ ধরছে, কে কাজ করছে কিনা এটা না, এটা যদি বোঝার কেউ কোনো করে থাকে। করে না, এটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আগে কোথাও সিকিউরিটি টেস্ট করছে কিনা কেউ, বা আগে কেউ ও করছে, তাছাড়াও ওয়ে নেই। সে যদি ও হাইড করে আচ্ছা, দেয় আপনার আপনার ওকে ভাই। হুম। তো আজকের মতো স্মার্ট কার্ড দিয়ে কাজ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো স্মার্ট কার্ড আর এনআইডি তো একই রকম জিনিস, খালি নাম্বারটা হলেই হচ্ছে, নাম্বারটা, ঠিক আছে? ওইটা দিয়ে টাকা উঠান যাবে? হ্যাঁ ওটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে আপনার, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, ওই যে ওই ডাব্লিউএসপি স্ক্যান দিয়ে তো আপনার ওই যে ওয়ার্ডপ্রেসের সাইটের আপনার যে সিকিউরিটি যে গ্লিচ গুলো আছে সেগুলো স্ক্যান করবে, তাই না? যে হ্যাঁ কোনো হ্যাঁ ত্রুটি আছে কিনা। হুম হুম কিন্তু মার্কেট ম্যাক্সিমাম কাজ হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেসের যেগুলো একটু ছোটখাটো কাজ আছে, দেখলাম যে মেলওয়্যার গুলো আপনার ওই হুম ওগুলোকে রিমুভ করার। হুম। তো সেটা তো আর এটা দিয়ে করবে না, ও তো করবে শুধু মানে ওটা পাসওয়ার্ড আপনাদের রিলেটেড বা হ্যাঁ হ্যাঁ পিএইচপি বা অন্য কোনো গ্লিচ থাকলে সেগুলো ধরে দিবে, তাই হ্যাঁ, না? আমি আপনাদের ওটা আলোচনা আছে, ওটা আপনাদের ওয়েব সেকশনে করবো। ওটা পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুধুই নেটওয়ার্ক আর সিস্টেম নিয়ে ফোকাসে কাজ করতেছি, ওয়েব ধরতেই। আচ্ছা, এখন ওই যে বার্ব সুইট তো হচ্ছে প্রোটা দিয়ে অনেক কিছু করা যায়। আর যেটা আপনি ওএস যেটা দেখালেন, হ্যাঁ, তো মার্কেট প্লেসে যেই আপনার ওই সিকিউরিটি অ্যাসেসমেন্ট যেগুলো আছে ওয়েবসাইটে ভালনারেবিলিটি, সেই কাজগুলো কি ওইটা টুল দিয়ে করা সম্ভব পুরোপুরি টপ টু বটম? অধিকাংশ কাজই এটা দিয়ে হয়ে যাবে। হয়ে যায় না? কারণ প্রথমেই তো আর লাইসেন্স আসলে কেনা সম্ভব না সবার পক্ষে, তো ওটা দিয়ে করা যাবে যেগুলো যেগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আছে মোটামুটি। যদি আপনি মানে ক্র্যাক ইউজ করতে চান, আপনার একান্ত আপনার বিষয়, আপনি স্ক্যান দিয়ে দেখেন যে ক্র্যাক যেটা করেছেন সেটা ম্যালওয়্যার কিনা, যদি ম্যালওয়্যার না হয়ে থাকে আপনি ইউজ করেন। ক্র্যাক তো আসলে ভরসা পাওয়া যায় না, ক্র্যাকেও হ্যাঁ তো ঝামেলা। ভরসা এখন। ভাইয়া একটা প্রশ্ন ছিল। ঠিক আছে ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। ভাইয়া আপনি তো আমাদের আইডল, এখন আপনাকে আমরা অনেক কিছু ফলো করি, কয়েকটা জিনিস জানার ছিল। যেমন আপনি মানে এই ইথিক্যাল হ্যাকিং এর উপরে মানে কতদিন যাবত এই মানে প্র্যাকটিসটা ছিল আপনাদের, যেটা আমাদের এখন এই সময়টা কতদিন পাবো বা কতদিন লাগতে পারে, মানে আপনি কতদিন যাবত এই প্র্যাকটিসটা করার পরে সফলতা পেয়েছেন? আমি 3 বছর ধরে এই লাইনে আছি, 3 বছর ধরে। এর আগে মানে 3 বছর? জি জি জি, 3 বছর ধরে। আচ্ছা ভাই, আপনি কি কোনো মানে ফ্রিল্যান্স অথবা এসব সাইটের সাথে যুক্ত আছেন? ফ্রিল্যান্সে, কিন্তু আমি বেশি ফোকাস করি
আমার জব নিয়ে, মানে জব থেকে যেটা কাজ দেয় ওটা নিয়ে ফোকাস করি বেশি। আপনার জবটা কি ভাইয়া, যদি একটু বলতেন, যদি কিছু মনে না করেন, আমরা না আপনার না আইডল তো আমরা ফলো করি। ওই আমার কাজ হচ্ছে গিয়ে তাদের যে প্রোডাক্ট গুলো লঞ্চ করে, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করে, এগুলোর সিকিউরিটি অ্যানালাইসিস নিয়ে কাজ করা। ফ্রিল্যান্সিং এ তো আপনার একটু রিস্ক থেকে যায় যে কাজ পাবো কি পাবো না, বা কেমন টাকা পয়সা পাবো, এটা একটা রিস্ক থেকে যায়। কিন্তু জি জি জি, এটা তবে এটা 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 একটু ডাউট করে যে এটার ব্যাপারে আমি যতটুকু জানি যে অনেক সময় অনেক দিন যাবত লেগে আছে, পায় না, আর পেলো দেখা গেছে সাকসেস করতে পারে না। তা আমাদের অন্য সাইটগুলো একটু একটু অ্যাডভাইস করবেন, যেটা এই সাইটগুলো যেন একটু হ্যাঁ, আপনাদের move ওয়েব করতে পারে। সেকশন ওটা নিয়ে একটা আলোচনা করব। আর আমি যেটা পার্সোনালি সাজেস্ট করি সেটা হচ্ছে গিয়ে শুধুই ফ্রিল্যান্সিং এর উপরে মানে নির্ভর হয়ে যাওয়াটা বোকামি। ফ্রিল্যান্সিং করবেন তবে এটা আপনার সেকেন্ড ইনকাম হিসেবে। এই যে আমি যেরকম জব করতেছি, আপনাদেরও উচিত স্কিলটা ভালো মতো ডেভেলপ করে একটা জব নেন সিকিউরিটি রিলেটেড, আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন, সেটা বেটার অপশন হয়। ঠিক আছে? জবটা কি দেশীয় জব হলে বেটার হয় না বাইরে রিমোট জব? এখানে রিমোট জব আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, কারণ বাংলাদেশে এখনো মার্কেটটার অবস্থা খারাপ, সব জব তেমন একটা পাওয়া যায় না। যা জব আছে সবাই 5 বছরের অভিজ্ঞতা আগেই লিখে রাখে। ঠিক আছে? কোম্পানির বয়স 5 বছর হোক না হোক, সে এমপ্লয়ি চাচ্ছে এরকম 5-7 বছরের অভিজ্ঞতা। তো এই একটা অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, একটা প্রবলেম। জি জি, হ্যাঁ, এটাও আপনি শুনছি যে বাইরের গুলো একটা অ্যাপ্লাই করতে, অভিজ্ঞতা। রিমোট জব অ্যাভেলেবল আছে বেশ রিমোট। ভাইয়া ওই যে আমাদের সার্টিফিকেট তো একদম দুর্বল, যে জিনিসটা আমরা ওই দেশীয় জবের ক্ষেত্রে যেমন তাদের কোন অভিজ্ঞতা সার্টিফিকেট? যেমন ওই যে যারা ওই প্রাতিষ্ঠানিক, যেমন আপনি ওই ডক্টর থেকে একটা সার্টিফিকেট আছে, যেটা আমাদের তো একদম ওই ক্ষেত্রে নাই। কিছু ইউনিভার্সিটি, কিছু ভালো 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 প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকে, যারা ওরা অ্যাপ্লাই করতে সাহস পায় বা ওটা গ্র্যান্ট করে। কিন্তু আমাদের ক্ষেত্রে তার ওই সুযোগটা নেই। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? এক্ষেত্রে হচ্ছে কি আপনার স্কিলটা প্রথমে ডেভেলপ করলেন, আর পাশাপাশি নেটওয়ার্কিংটা করতে হবে। বিভিন্ন মানুষের যারা মনে করেন এরকম সিকিউরিটি নিয়ে কাজ করতেছে তাদের সাথে পরিচিত হন। বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সিকিউরিটি নিয়ে জব করতেছে বা এমনি সফটওয়্যার ডেভেলপারই হতে পারে, তাদের সাথে পরিচিত হন। তাদের প্রতিষ্ঠানে কি টাইপের কাজ দেয় বা সিকিউরিটি রিলেটেড কাজ আছে কিনা, কেমন কাজ হতে পারে, এটা নিয়ে যোগাযোগ করতে করতে অনেক সময় হয় কি আপনার সার্টিফিকেটও লাগবে না। এই আইটি রিলেটেড নলেজ জবগুলো, নলেজ বাড়বে। হ্যাঁ নলেজ তো পারবে। আচ্ছা, আরেকটা আইটি জব গুলো আরেকটা হচ্ছে কি আপনার নেটওয়ার্ক যেটা আছে ওই পরিচিত ভিতরে আগে রিক্রুট হয়ে যায়। ঠিক আছে? দেন বিদেশিদের ক্ষেত্রে ওরা কি চায় বেশি? বিদেশি গুলোতে জি জি জি। ওরা এইচআর ম্যানেজাররা বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ইউএস এর বা ইউকে থেকে যে প্রতিষ্ঠান যে সার্টিফিকেট গুলো দেয় এগুলো প্রেফার করে। আর পাশাপাশি ইন্টারভিউ যখন নিবে তখন আপনার স্কিল মানে প্র্যাকটিক্যাল স্কিল নিয়ে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে প্রশ্ন করবে। যাদের অভিজ্ঞতা আছে তারা পার পেয়ে যায়, যাদের হচ্ছে না তাদের তো আচ্ছা অসুবিধা। ভাইয়া, রিমোট জবের কি কোনো সাইট অথবা মাধ্যম আছে? হ্যাঁ, ইনডিড আছে, glassdoor.com আছে, monster.com আছে, সার্চ দেন মানে আপনি। ওইখান থেকে কি আমি পার্মানেন্ট অথবা কোনো মানে রিমোট জবে ঢুকতে পারবো? রিমোট গুলো সাধারণত এরকম পার্মানেন্ট হয় না। পার্মানেন্ট গুলো পাইতে হলে ওদের ইউএসএ তে বা কানাডাতে কতগুলো আছে, তারা আপনার পার্মানেন্ট রেসিডেন্সি দেখতে চায় বা গ্রিন কার্ড আছে এই টাইপ দেখতে চায়। যদি থাকে দেন আপনাকে পার্মানেন্ট জব দিবে। তাছাড়া রিমোট জব মানে প্রজেক্ট বেসড কাজ হয়ে থাকে রিমোটের বেশিরভাগই, যে একটা ও এছাড়া তো আর মনে হয় নাই না। আমাদের এলাকায় এরকম আছে যে ওরা একটা টিম করে নিয়ে মানে বাইরে কাজটা করে, এখান থেকে করে অনেক কাজগুলো তারা করে দেয়। ওটা কি রিমোট জবের মধ্যে পড়ে না? হ্যাঁ ওটা রিমোট জবে। আপনি তাদের সাথেও কানেক্ট হতে পারেন। আপনি নেটওয়ার্কটা বাড়াইতে হবে। ঠিক আছে? এটা না করলে জবে ঢোকা কষ্ট। ভাই বাংলাদেশ ব্যতীত অন্য দেশের সার্ভার যদি আমি স্ক্যান দিই সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? পাকিস্তানে দিতে পারেন। পাকিস্তান অথবা ইন্ডিয়া? ইন্ডিয়া দিলে আবার সমস্যা আছে। সমস্যা আছে? ভাইয়া মোদিরে দিতে চাই ভাইয়া। হ্যাঁ, বুঝি নাই। ইন্ডিয়া দিলে একটু সমস্যা করে। মোদিকে, ইন্ডিয়ান মোদিরে দিতে চাই। ক্লাউড ফ্লেয়ার প্রোটেক্টেড ওয়েবসাইট স্ক্যান দেওয়া খুব কষ্ট। মিস্টার প্রিন্স খান ও তাদের ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল যেটা আছে সেটা যথেষ্ট পরিমাণ হার্ড করে তৈরি করা। এটা নর্মাল স্ক্যান বা এগুলো দিয়ে আপনি কিছু করতে পারবেন না এটাতে। তো আমি আজকের মতো এখানে শেষ করি। সবাইকে শুভরাত্রি।